থাক। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের স্পেশাল হিসাব বিজ্ঞান ক্লাসে। এবং এই ক্লাসটা একটু বেশি স্পেশাল, কারণ কি জানো? কারণ হচ্ছে আজকে আমরা টপ 20টা এমসিকিউ সলভ করব এবং এই 20টা এমসিকিউ একদম নিজ হাতে তৈরি করছি। পাশাপাশি আমাদের যে এক্সামটা হয়েছে আজকে, এই এক্সামের আমরা রেজাল্ট ঘোষণা করব, সাথে সাথে আমরা পুরস্কারটাও দিয়ে দিব। ঠিক আছে? সো দ্রুত সবাই যুক্ত হয়ে যাই এবং প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব। যারা যারা পরীক্ষা দিয়েছি, সো তোমরা এখনই রেজাল্টটা পাবে। আমরা সবাই চলে আসি। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা কমার্স ফুল টিম চলে আসছি। সো আমরা একটু পরে হচ্ছে তোমাদের রেজাল্টটা দিব এবং রেজাল্টের পর একদম আমরা সরাসরি লাইভে হচ্ছে তোমাদের পুরস্কারটা দিব। এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো, সো তাদের মধ্যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, আমরা সবার রেজাল্ট জানতে পারবো মার্ক সহ। ঠিক আছে? সো দ্রুত সবাই যুক্ত হয়ে যায় এবং অবশ্যই লাইভটি সবার মাঝে শেয়ার করে দিব। পুরস্কার দেওয়ার পরে কিন্তু আমাদের মেন ক্লাস শুরু হবে এবং এই ক্লাসটা হচ্ছে ফাইনাল টাস্ক। তার মানে এই ক্লাস থেকে ইনশাল্লাহ দেখবে এমসিকিউতে তোমার 25 থেকে 30 মার্ক তুমি কনফার্ম করতে পারবা, কারণ যে টার্মগুলো রাখছি, যে এমসিকিউগুলো রাখছি, এখান থেকে কমন থাকবে। ঠিক আছে? সো আমরা আগে পুরস্কারটা দিতে যাচ্ছি, তারপরে হচ্ছে কি ক্লাস শুরু হবে। স্যার ওদের যেদের পরীক্ষা দিয়েছে সবাই ওদের উদ্দেশ্যে কিছু বলে। আচ্ছা, ওকে, যারা আমাদের আজকের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়েছেন, টোটাল 50 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা নিয়েছি আমরা আশা করতেছি আমাদের এই 50 নম্বরের এমসিকিউর যে পরীক্ষার প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আগামীকালকে সকাল 10টার সময় তোমার যেই পরীক্ষা হতে যাচ্ছে, বোর্ড ফাইনাল পরীক্ষা, সেখানে ইনশাল্লাহ এই প্রশ্ন থেকেই কিছু প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আর এই বিগত 2 দিন ধরে আমাদের রাকিব স্যার যে পরিশ্রমটা করে, যে খাটাখাটনি করে, যে বিচার বিশ্লেষণ করে তোমাদের সামনে ক্লাস 2টা উপস্থাপন করেছেন, এই 2টা ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা 100% প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আমি এখন আপাতত আমাদের দেলোয়ার স্যারের কাছে দিয়ে দিচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে দেলোয়ার স্যার এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এমসিকিউ পরীক্ষার রেজাল্টটা ঘোষণা করবেন এবং রেজাল্ট ঘোষণা করার সাথে সাথেই আমাদের টপ 3 পারফর্মার যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 জনকে আমরা হচ্ছে পুরস্কার দিয়ে দিব। লাইভে থাকাকালীন সময়ে আই এডুকেশনের পক্ষ থেকে প্রথম ইতিহাস হতে যাচ্ছে যে লাইভ ক্লাস চলাকালীন সময় বিকাশের মাধ্যমে নগদ টাকা পুরস্কার। এই আকর্ষণীয় অংশটার মুহূর্ত হওয়ার জন্য তোমরা সবাই একটু লাইভে জয়েন থাকো। ওকে, সো দ্য একদম মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট। সো তোমরা সবাই এটার জন্য অপেক্ষা করতেছো। কালকে যেহেতু এক্সাম, আমি আর লেন্দি করব না। সো আমাদের তোমরা জানো যে আমরা অনেক দিন ধরেই বলতেছিলাম যে তোমরা যারা কি কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আমরা এই হায়ার এডুকেশন স্পেশাল কেয়ার দিই। সো এইটা থেকেই অন্য কোথাও কিন্তু তোমাদের ওইভাবে এক্সাম নেয় না, আমরা একটা স্পেশাল এক্সামের ব্যবস্থা করেছি। এবং ফার্স্ট পেপারের এক্সাম অনেকেই দিতে পারো নাই বলছো, তোমরা সেকেন্ড পেপার এক্সাম দিও। সেমভাবে আমরা সেকেন্ড পেপারেও কিন্তু গিফটের আয়োজন রাখতেছি। সো এখন আমরা হচ্ছে কি নামগুলো একটু ঘোষণা করব, যেটার জন্য তোমরা ওয়েট করতেছো। সো আমরা একটু যদি দেখি এবং তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরা কি করতে পারে, হ্যাঁ, যারা পুরস্কার পাইছে তারা যেন অন্তত থাকতে পারে। সো তোমরা দেখে বলছো অলরেডি যে কি আমাদের 50 মার্চের এক্সাম ছিল। সো এই 50 মার্চের মধ্যে প্রথম হচ্ছে কি আমাদের মোহাম্মদ শিহাব 42 মার্কস পেয়ে। ঠিক আছে? সো স্যার কনগ্রাচুলেশন জানাই শিহাবকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড আছে রোহান হাসান এবং তামিম উদ্দিন। আমি একটু আমাদের শিমুল স্যারকে ডেকে নিব যেন একটু কি করা হয়, আমাদের হচ্ছে কি প্রথম যে শিহাবকে যেন ওর গিফটটা হচ্ছে যে দিয়ে দেওয়া হয় এবং ওর একটু অনুভূতিটা শুনবো অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আমরা শুরুতেই শিহাবের যে বিকাশ নাম্বার সে আমাদেরকে দিয়েছে, এই নাম্বারে আমরা টাকাটা পাঠাচ্ছি। টাকা পাঠানোর পর আমরা হচ্ছে শিহাবকে ফোন দিয়ে তার অনুভূতিটা জানবো। একটু অপেক্ষা করি, আমি জাস্ট শিহাবকে আমার টাকাটা পাঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা সবকিছু লাইভে করতেছি। কারণ কি তোমাদের মনের জন্য সন্দেহ না থাকে যে ভাইয়া আপনাদের মনে ফেভারিট স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছেন। এই জন্য কিন্তু আমরা আরেকটা কাজ করেছি, আমাদের ওয়েবসাইট থেকে কি করেছি বলতো, এই যে মানে একদম লিস্ট স্ক্রিনশট দিয়ে রাখছি, যদিও তোমরা ক্লিয়ারলি এখানে বুঝবা না। সো এই জন্য এই যে দেখো প্রথম যেটা দেখতে পাচ্ছ কি 49 মার্কসের, এটা হচ্ছে আমরা টেস্ট করেছিলাম আমিন ভাই আমাদের আইডি দিয়ে। সো শিহাব হচ্ছে কি সর্বোচ্চ 42 নাম্বার পেয়েছে। সো আমরা একটু শিহাবের সাথে কথা বলবো। হ্যাঁ,
শিহাব পাবে হচ্ছে প্রথম পুরস্কার হিসেবে 1000 টাকা। Okay. 1000 টাকা এখন তার বিকাশে চলে যাচ্ছে, এখনই চলে যাচ্ছে বিকাশে। এই যে আমরা একটু দেখিয়ে দেই, রাকিব স্যার যদি একটু সাইড দেন, তোমাদের পুরস্কারগুলো কি কি ছিল। যে প্রথম পুরস্কার ছিল নগদ 1000 টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 800 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 600 টাকা, ঠিক আছে। সো এভাবেই হচ্ছে কি প্রত্যেকটা পুরস্কার, ইভেন তোমাদের প্রথম 25 জনের জন্য কিন্তু আমাদের আরো অনেকগুলা। হ্যাঁ। আমরা হচ্ছে প্রথম যে পুরস্কার শিহাব, তাকে অলরেডি আমরা বিকাশের মাধ্যমে টাকা Okay. পাঠিয়ে দিয়েছি। যদি সবাই দেখার মানে সবার দেখার জন্য যে আসলে বিকাশ দিয়ে টাকা পাঠানো হয়। হ্যাঁ, exactly. হাই এডুকেশনে পরীক্ষা দিলে প্রথম পুরস্কার 1000 টাকা, 1000 টাকা বিকাশে সাথে সাথে পাওয়া গেছে। ওকে, শিহাব আমাদের কমেন্ট করে জানাইছে, থ্যাংক ইউ স্যার। ওর সাথে একটু স্যার কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। কথা বলি। হ্যাঁ। ওকে, আমরা একটু জাস্ট শিহাবের সাথে 1 মিনিট একটু কথা বলবো। আর একটু বলে রাখি, তোমাদের আজকে ক্লাসটা কিন্তু আমরা অনেক বেশি সময় নিব না, ঠিক আছে। আগামীকাল যেহেতু পরীক্ষা, তার মানে আজকে আমরা সর্বোচ্চ 1 ঘন্টা নিব। আর এই 1 ঘন্টা ইনশাল্লাহ একদম ফাইনাল টাচ, মানে যেটা তোমার দরকার শেষ সময়ে, ঠিক আছে। তো সবাই একটু ওয়েট করি। ওকে, হ্যালো শিহাব, আমি তোমার দেলোয়ার স্যার বলতেছিলাম এডুকেশন থেকে। হ্যাঁ, তুমি কি গিফট পাইছো? এই যে তোমার বিকাশে আমরা মাত্র হচ্ছে কি 1000 টাকা পাঠাইছি, তুমি কি এটা পাইছো? আচ্ছা, তো তুমি যে এই যে অ্যাকাউন্টিং এক্সাম দিলা, ফার্স্ট হইছো, তো তোমার কেমন লাগতেছে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, সো তুমি যে আমাদের ক্লাসগুলো তো করছো, সো ক্লাসগুলো করে কি তোমার কি মনে হয় যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে? তুমি আসলে কতটুকু উপকৃত হয়েছে? এক্সামটা দিয়ে তোমার কেমন মনে হয়েছে, যে কোশ্চেন কি স্ট্যান্ডার্ড ছিল কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। কারণ স্যার আমি প্রথমে স্যার বাসায় কোচিং করতাম, কিন্তু আমার স্যার চাকরিতে জয়েন দেওয়ার কারণে আমি আর কিছু করতে পারছিলাম না, প্রিপারেশন নিতে। কিন্তু তখনই হঠাৎ আমার ফেসবুকে এডুকেশনের পোস্ট দেখি, বিশেষ করে মহসিন স্যারকে অনেক 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 স্যার আপনার জন্য আমি মানে ম্যানেজমেন্টে আমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারছি স্যার। এবং বিশেষ করে রাকিব স্যারকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এইভাবে একটা প্রিপারেশন ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ শিহাব। আর তোমার কি মনে হয় এক্সাম কোশ্চেন কি স্ট্যান্ডার্ড ছিল? তোমার কি মনে হয় যে এখান থেকে কমন পড়বে কালকে? জি স্যার, ইনশাআল্লাহ আমি একদম আমার চেষ্টা করছি স্যার, আলহামদুলিল্লাহ পেরেছি। কারণ স্যার আমি একদম আমার সময় খুবই সীমিত ছিল, আমি প্রথম 41 শিওর নিয়ে থাকে, কিন্তু তারপরে একদম সময় সীমিত বলে সবগুলো পিছনে একদম শুধু মনোযোগ দিয়ে কোনো রকম দাঁড়িয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কনগ্রাচুলেশনস শিহাব আবারও। সো আমাদের কিন্তু সেকেন্ড পেপারেও কিন্তু এক্সাম হবে, সো তোমার কিন্তু আরও একবার চান্স আছে তোমার জিতার। হ্যাঁ, অন্যরাও চাইলে তোমরা কিন্তু ওর থেকেও ভালো করে তোমরা কেউ ফার্স্ট হইতে পারো। ঠিক আছে শিহাব, তাহলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ কালকে তুমি ভালোভাবে এক্সাম দাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, সো আমরা কিন্তু শিহাবের অনুভূতি শুনে ফেললাম, তোমরাও শুনলা। হ্যাঁ, সো ইনশাল্লাহ তোমরাও এভাবে গিফট পাবা। সো আমরা কি হচ্ছে আমাদের যে সেকেন্ড ছিল, হ্যাঁ, আমরা একটু তার গিফটটা দিয়ে দিব, সেকেন্ডকে দিয়ে দেন হচ্ছে কি আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, সো সেকেন্ড হচ্ছে কি আমাদের রোহান। আমরা একটু টপ 10-এর কথা একটু যদি বলি, স্যার ওর গিফটটা পাঠাতে রোহান পেয়েছিল 41 মার্কস। এরপরে দেখো তামিম পেয়েছিল 41। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া সেম মার্কস পেয়ে কিভাবে হচ্ছে যে একজন ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করলেন? তো সেম মার্কস পাওয়ার পরে আমরা যেভাবে এটা নির্ধারণ করছি সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের মানে ওইভাবেই ইনপুট দেওয়া আছে টাইমের উপর। কেউ যদি সেম মার্কস পায়, যে আগে সাবমিট করবে সে কি করবে, সে গিফট জিতবে। বুঝতে পারছো? সে হচ্ছে কি মানে আগে সিরিয়ালে থাকবে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ওরা সেম মার্কস পাওয়ার পরেও তারা হচ্ছে কি বলতো, রোহান হচ্ছে যে সেকেন্ড হয়েছে, তামিম হচ্ছে যে কি থার্ড হয়েছে। সো কনগ্রাচুলেশনস অল। আমরা আর বাকি সবাই তোমরা যারা হইছো টপ 25-এ আছো, তোমাদের সাথে আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ আগামীকাল তোমাদের পরীক্ষার পরে বিকালবেলা। যেহেতু আজকে আর আমরা তোমাদেরকে আর পেইন দিব না, হ্যাঁ, যেহেতু তোমাদের পরীক্ষা প্রিপারেশন নিবা, একটু রেস্ট নেওয়ার ব্যাপার আছে, আমরা কালকে কল দিয়ে তোমাদের যে অন্যান্য যে পুরস্কারগুলো ছিল যদি একটু দেখাই, তোমাদেরকে টি শার্ট দিব আমরা। হ্যাঁ, টি শার্টগুলো পাবা, কুরিয়ার করে দিব, তোমাদের কুরিয়ার নাম্বার নিব। অ্যান্ড আমাদের এই যে ডিইউআইসিউ ব্যাচ, হ্যাঁ, ডিইউআইসিউ ব্যাচে কিন্তু তোমরা প্রথম 25 জন কি পাবা? তোমরা প্রথম 25 জন হচ্ছে যে কি পাবা বলো তো? আমাদের ডিইউআইসিউ ব্যাচে কি পাবা? ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, সো আমাদের দ্বিতীয় পুরস্কার ছিল নগদ 800 টাকা, এটা পেয়ে যাবে হচ্ছে কি রোহান। আর বাকিদেরকে আমরা যোগাযোগ করে তোমাদের সাথে দিয়ে দিব। সো আমরা লাইভে এই দুইজনকেই দিব, ফার্স্ট এন্ড সেকেন্ড। আর দেন আমরা তোমাদেরকে একটু বলে দেই, তোমরা অনেকেই বলতেছো ভাইয়া আমি আজকে এক্সাম দিতে পারি নাই, তাদের জন্য খুশির খবর হচ্ছে যে কি তোমাদের কিন্তু আরো এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। এই যে তোমরা দেখো দ্বিতীয় পত্র কিন্তু আমরা সেম ভাবে এক্সাম নিব। ঠিক আছে,
সেমভাবে কি হবে এক্সাম নিব, তোমাদের এটাও কি হবে, এটার উপর আমরা গিফট দিব হিসাব বিজ্ঞানে, ঠিক আছে? একটু বলে দেন যে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে হিসাব বিজ্ঞান দিয়ে দেবো। হ্যাঁ, এবং এই যে দেখো ক্লাস শুরু হচ্ছে একদম সকাল থেকে, ঠিক আছে? সরি, মানে তোমরা আসার পর সন্ধ্যা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যা 7:30 থেকে। ক্লিয়ার? আমাদের সাথে এখন রোহান আছে, যে সেকেন্ড হয়েছে তাকে হচ্ছে আমরা 800 টাকা অলরেডি বিকাশে পাঠিয়ে দিয়েছি। আমরা রোহানের কাছ থেকে তার একটা অনুমতি শুনবো। দেলোয়ার স্যার। ওকে, হ্যাঁ রোহান ভাইয়া, এই যে তুমি একটু রাকিব ভাইয়ের সাথে কথা বলো, রাকিব ভাই ক্লাস করে তোমার আসলে কেমন হচ্ছে যে প্রিপারেশনটা কেমন হলো, একটু রাকিব ভাইয়ের সাথে কথা আচ্ছা, রোহান হচ্ছে ক্লাস করে দেন হচ্ছে এক্সাম দিলা এবং হচ্ছে এক্সামে সেকেন্ড হয়েছে, মানে সমান স্কোর হয়েছে তোমার। সো আমাদের এক্সাম কোশ্চেন কেমন ছিল এবং আমাদের ক্লাস করে কতটুকু উপকৃত হয়েছে? জি স্যার, প্রশ্ন খুবই ভালো ছিল। আর আপনাদের এডুকেশন পেজের সাথে আমি মূলত ইংলিশ মহাসিন স্যারের ক্লাস থেকে এডুকেশনের সাথে যাত্রা শুরু হয়েছে আমার, কিন্তু এখন মূলত আপনাদের এই বিগত 2 দিনের ক্লাস করে খুবই উপকৃত হয়েছি। প্লাস আজকে পরীক্ষা দিয়ে খুবই ভালো লাগতেছে আর কি। এখন ভাবতে পারি না যে সেকেন্ড হবো, কিন্তু এই আর কি, এখন খুশি। যাই হোক ইনশাআল্লাহ আগামীকালকে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলে সো এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, ঠিক আছে? সো আমরা আজকে হচ্ছে ফাইনাল টাচ দিব ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা করো শুরু থেকে, এবং আর্থিক অবস্থার বিবরণে আমরা 2টা সিকিউ সলভ করে দিব, পাশাপাশি 20টা এমসিকিউ, ঠিক আছে? সো কনগ্রাচুলেশন রোহান, আমাদের সাথেই থাকো। আর হচ্ছে অবশ্যই কালকে ক্লাস আছে, এই ক্লাসগুলো নিজে করবা, পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে আসবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের পুরস্কার দেওয়ার শেষ হলো, আমরা পুরস্কারের সেগমেন্টটা শেষ করব। জাস্ট শেষ করার আগে এটা একটু তোমাদেরকে রিমাইন্ডার দেই, কালকে তোমরা এক্সাম দিয়ে আসার পর আবার ঠিক কি সন্ধ্যা 7:30টায় কিন্তু সেকেন্ড পেপারের ক্লাস হবে। সো আজকে তোমরা কি করো, আজকে হচ্ছে তোমাদের রাকিব ভাইয়ের সাথে ক্লাসটা করো, এরপরে কি আমাদের পরবর্তীতে দেখা হবে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে যে তো প্রথম এখানে টপ 10 আমি একটু জাস্ট নামগুলো পড়বো। হ্যাঁ, 3 হচ্ছে যে তামিমউদ্দিন, 4th হচ্ছে যে তানভীর হোসাইন, হ্যাঁ 5th আজিম ইসলাম। আমরা কমেন্টে হচ্ছে যে আমাদের ওকে তামিম, হ্যাঁ আমাদের সাথে হচ্ছে কি থার্ড যে হয়েছে তামিমউদ্দিন। হ্যাঁ ভাইয়া, তুমি সংক্ষেপে তোমার অনুভূতিটা বলো, তুমি যে থার্ড হয়েছে আমাদের এক্সামে, বলো তো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে স্যার, অনেক ভালো লাগলো। আচ্ছা, তুমি আমাদের এই যে লাস্ট ডেতে এই যে ক্লাসগুলো করে হিসাব বিজ্ঞানে তোমার কি আসলে বেনিফিট হয়েছে কিনা বলো, তুমি আসলে প্রিপেয়ার্ড কিনা এখন কালকের এক্সামের জন্য? আলহামদুলিল্লাহ, অনেক প্রিপেয়ার্ড স্যার, অনেক বেনিফিট হয়েছে। ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া, কালকে এক্সাম যেন ভালো হয় সেই দোয়া রইলো। আর আগামীকাল 7:30টায় ক্লাস, এটা তো জানো সেকেন্ড পেপারের এক্সাম দিয়ে আসার পর। হ্যাঁ, তাহলে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে, সো আমি রাকিব ভাইকে বলবো যে মেইন যে সেগমেন্ট আমাদের আজকের সাজেশন ক্লাস, এখানে আমরা চলে যাই। তো রাকিব ভাই স্ক্রিনশটটা দেখাবো, তোমাদের মনে হইতে পারে আমরা নিজেদের মতো বানাইলাম কিনা। আমরা হচ্ছে কি কমেন্টে এই স্ক্রিনশটটা দিয়ে দিব লাইভে, তোমরা যেন বুঝতে পারো, ঠিক আছে? ওকে, সো আজকে মেইন পার্ট তোমাদের যে সাজেশন ক্লাস, রাকিব ভাইকে অনুরোধ করব কন্টিনিউ করার জন্য। ওকে, সো আমরা তাহলে হচ্ছে ক্লাস শুরু করে দেই, বেশি সময় নেব না যেহেতু কালকে পরীক্ষা, সর্বোচ্চ 1 ঘন্টা, ঠিক আছে? সর্বোচ্চ 1 ঘন্টা আমরা 20টা এমসিকিউ সলভ করবো 30 মিনিটে, আর 30 মিনিটে 2টা সিকিউ সলভ করবো। ওকে, সো যারা যুক্ত হয়েছে এবং যারা আজকের এক্সামে ভালো করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড বা আমাদের টপ 25 পর্যন্ত, সবাইকে কনগ্রাচুলেশন। পাশাপাশি যারা পার্টিসিপেট করছো সবাইকে অভিনন্দন, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারও ক্লাস করব। মাত্র একজন মেয়ে ঢাজেন মিটার যারা ফার্স্ট হয়েছে আমরা তাদেরকে মূল্যায়ন করছি। তো আমি সরাসরি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। এখানে যে এমসিকিউগুলো প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। সো আমি একদম নিজে তৈরি করছি, ঠিক আছে? সো একদম ডিরেক্টলি হচ্ছে এখান থেকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। পুরস্কার পর্ব যদি শেষ, এখান থেকে আমরা ইনশাল্লাহ টপ 20টা এমসিকিউ সলভ করবো, এখান থেকে কমন পাবো, ঠিক আছে? সেমনভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে। যারা যুক্ত হয়েছ সবাই কাইন্ডলি একটু সবাই তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো। তো প্রথমেই দেখো অনুপার্জিত আয়, আসলে অনুপার্জিত আয় এটা কোন ধরনের হিসাব, ঠিক আছে? অনুপার্জিত আয় এটা কোন ধরনের হিসাব? মনে হতে পারে এই টার্মটা অনেক ইজি, বাট খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অনুপার্জিত আয় এটা কোন ধরনের হিসাব বলো? প্রথম প্রশ্নটা অনুপার্জিত আয়, তার মানে অনুপার্জিত আয়, তারপরে হচ্ছে অগ্রিম আয়, তারপর হচ্ছে আমরা বলতে পারি কি বলতো অনর্জিত আয়। সো এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। আজকে জাস্ট শিওর শর্ট আমরা কি করাবো, এমসিকিউ সলভ করাবো, যেখান থেকে মাস্ট কমন থাকবে, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমরা সলভ করাবো। তার মানে এই অনুপার্জিত আয়টা হচ্ছে মূলত একটা দায়। অনুপার্জিত আয়টা কি বলতো? একটা দায়। এখন আসি কেন দায়, এবং এটা হচ্ছে একটা চলতি দায়।
অনুপার্জিত দায়টা আর্থিক অবস্থার বিবরণী কী করতে হবে, চলতি দায় হিসেবে দেখাতে হবে। এবং এই দায়টা মূলত হচ্ছে আমরা কিভাবে পাই, দেখো অনুপার্জিত আয়, তুমি হচ্ছে কি করো নাই, সার্ভিস দাও নাই, তুমি সেবা দাও নাই, বাট টাকা নিয়ে আসছো, তাহলে এটা কি তোমার জন্য দায়বদ্ধ না? তুমি অবশ্যই কি দায়বদ্ধ না? যার কাছ থেকে টাকা নিয়ে আসছো তোমার কি করতে হবে, কাজ করে দিতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল মনে করো তোমরা এডুকেশনে একটা পেইড ব্যাচে ভর্তি আসো, তার মানে আগেই তোমরা কি টাকা দিয়ে ভর্তি হইছো না? এখন আমরা কি দায়বদ্ধ না তোমাদেরকে সার্ভিস দিতে? সেবা না দিয়ে টাকা নিয়ে আসছি, এই জন্য অনুপার্জিত এটা মূলত হচ্ছে একটা দায়। এটা কি একটা দায়, এবং কোন ধরনের দায়? এটা হচ্ছে একটা চলতি দায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কমন থাকবে। ওকে, সো অলরেডি অনেকে আনসার করতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যারা আনসার করতে পারছি থ্যাংক ইউ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা কি আছে দেখো, এখানে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একটা ম্যাথ সলভ করব। সো এই ম্যাথটা সলভ করতে পারলে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরি ম্যাথ সলভ করতে পারবো। একটা হচ্ছে তোমার নগদান অনুসার দেওয়া থাকলে এটাও আমরা শিখবো, পাশাপাশি ব্যাংক অনুসার দেওয়া থাকলে সেটাও কি আমরা শিখবো। তার মানে এই যে নগদান বই, এই নগদান বইয়ের আরেকটা নাম হচ্ছে ক্যাশ বই। নগদান বইয়ের আরেকটা নাম কি বলতো, ক্যাশ বই। আমাদের ফর্মুলাটা কি মনে আছে যারা একদম শুরু থেকে ক্লাস করছি, a মাইনাস বি প্লাস, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। এটা দ্বারা শুধু এমসিকিউ না, ব্যাংক সমন্বয় বিবরণী যারা ভালো পারি, কনসেপ্ট ক্লিয়ার আছে, জাস্ট এই ফর্মুলাটা দিয়ে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী একদম 100% কনফিডেন্স নিয়ে ব্যাংক সমন্বয় আনসার করতে পারবা। তার মানে ভাইয়া এই নগদান অনুসারে ব্যালেন্স দেওয়া আছে কত টাকা, 3000 টাকা। কত টাকা দেওয়া আছে, 3000 টাকা। এবার দেখো শুরুতে আছে ইস্যুকৃত চেক, ব্যাংক উপস্থাপিত হয়নি, জাস্ট বোঝার ট্রাই করবা। ইস্যুকৃত চেক, এটার আরেকটা নাম বকেয়া চেক, অপরিশোধিত চেক, অনাদায়ী চেক। তার মানে এই চেকটা কি, এটা হচ্ছে মূলত এমন একটা চেক যেখানে পাওনাদার কি করছে, আমানতকারী কি করছে, পাওনাদারকে টাকা পরিশোধ করছে। আমানতকারী পাওনাদারকে টাকা পরিশোধ করছে, বাট পাওনাদারকে টাকা পরিশোধ করার পর আমানতকারী তার নগদান বইতে ঠিকই লিখছে, বাট ব্যাংক কোনো কাজ করে নাই। তাহলে এখানে কাজ কে করছে, আমানতকারী কি করছে, বিয়োগ করছে। কেন করছে, পাওনাদারকে টাকা পরিশোধ করছে। আমার ফর্মুলা কি বলে, আমানতকারী যা করবে তার বিপরীত। তাহলে আমি কি করব বলো তো, আমি হচ্ছে যোগ করে দিব, যেহেতু আমানতকারী বিয়োগ করছে, ফর্মুলা কি বলে, আমানতকারী যা করবে তার বিপরীত, তাহলে আমি কি করব, যোগ করব। ঠিক আছে, হয়ে গেল। তারপর দেখো জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক আছে 2000 টাকা, এখানে যোগেরটা হয়ে গেল 4000, পাশাপাশি এখানে এই জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক হচ্ছে কত টাকা, 2000 টাকা। এখন এই জমাকৃত চেক কাজকে করছে, ব্যাংক কি করছে, বিয়োগ করছে। আমার ফর্মুলা কি বলে, ব্যাংক যা করবো আমি তাই করব, তাহলে আমিও বিয়োগ করে দিব। এই 2000 টাকা আমি যখন বিয়োগ করে দিব, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম প্রতিষ্ঠানের এই যে ব্যাংক বই অনুসারে টাকার জের, ব্যাংক বই অনুসারে টাকার বই। ঠিক আছে, কত টাকা হইল, কত টাকা হয়েছে বলো তো, 2000 টাকা। ঠিক আছে, আমাদের কেউ আরেকটা আছে, সরি একটা আছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, তার মানে এখানে আমাদের আরও 500 যোগ হবে, তাহলে আমরা জানি যে 2500 টাকা। ঠিক আছে, একটা আন্টি বাদ পড়ছে। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল কাজকে করছে, ব্যাংক করছে। তার মানে ফর্মুলা কি বলে, ব্যাংক যা করবো আমি তাই করব, তাহলে আমিও কি করছি, যোগ করছি। তাহলে 2500 টাকা কি আমাদের এই ব্যাংক বই অনুসারে ব্যালেন্সটা হবে। ঠিক আছে, ব্যাংক বই অনুসারে ব্যালেন্স কত হবে, 2500 টাকা। ক্লিয়ার সবাই, ব্যাংক বই অনুসারে হবে কত টাকা, 2500 টাকা। অনেকে বলতেছে সায়েন্সের স্টুডেন্টরা চাইলে ক্লাস করতে পারেন। সো আপনারা হিসাব বিজ্ঞান ক্লাস এত যেহেতু করতে মন চায় করেন, হিসাব শিখেন, কাজে লাগবে লাইফে। ঠিক আছে, হিসাব বিজ্ঞান ছাড়া কি চলা যাবে না। ওকে ওকে, সো এটা তাহলে আমরা অনেকেই হচ্ছে ব্যাংক সমন্বয় দেখলেই ভয় পাই। সো এটা তাহলে বুঝতে পারছি কিনা আমাকে বলো, আমি একটু লিখে দিচ্ছি এভাবে আরেকবার। যেমন প্রথমে নগদান মানুষের 3000 টাকা দেওয়া আছে, উপস্থাপিত চেকটা যেটা আমানতকারী কাজ করছে বিয়োগ করছে, আমার ফর্মুলা যা বলে তাহলে আমি বিপরীত করব 1000 টাকা। তারপরে দেখো পরে আরেকটা আছে এই যে আদায়কৃত বিল, মানে ব্যাংক আদায় করছে, তাহলে এটা কি হবে, যোগ হবে। কারণ কি ব্যাংক যা করবে আমি তাই করব, তাহলে টোটাল হয় 4500। এখান থেকে অমর্যাদাকৃত চেক হচ্ছে 2000 টাকা, যেটা ব্যাংক বিয়োগ করছে। আমার ফর্মুলা কি বলে, ব্যাংক যা করবে আমি তাই করবো, তাহলে আমি বিয়োগ করলাম, তার মানে 2500 টাকা। এটা হচ্ছে কি নগদান অনুসার টাকার জেটটা। ঠিক আছে, এটা হচ্ছে নগদান অনুসার টাকার জেটটা। এবার আমি একটু বলে দিব তোমাদেরকে, এই যে নগদান অনুসারে টাকা দেওয়া থাকলে এই ফর্মুলাটা, বাট ব্যাংক অনুসারে দিয়ে থাকলে টাকাটা তখন ডিফারেন্স হয়ে যাবে। সেটা কি, সেটা হয়ে যাবে এ প্লাস তখন বি মাইনাস। এটা দ্বারা কি বোঝায়, জাস্ট বিপরীত। এখানে এ প্লাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী যা করবে তুমি তাই করবা, আর বি মাইনাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যা করবে তার বিপরীত। জাস্ট এই দুইটা ফর্মুলা মনে রাখতে পারলে ইনশাল্লাহ তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ম্যাথে কেউ আটকাতে পারবে না, বিশেষ করে ব্যাংক সমন্বয় বিবরণীর। সবাই বুঝতে পারছি, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া পুরা, একটু জানাই সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। আমরা একটু দ্রুত যাব আজকে, বিকজ যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, তার মানে আজকে আমাদের একটু দ্রুত কমপ্লিট করতে হবে, তাই তো। ওকে, সো এইটুকু ক্লিয়ার। ব্যাংক সমন্বয় থেকে ম্যাথ আসলে আমরা পারবো। সবচেয়ে যদি হার্ড প্রশ্ন করে এই টাইপের প্রশ্ন দিবে। ঠিক আছে, সবচেয়ে হার্ড কোশ্চেন যদি করে তাহলে এই টাইপের কোশ্চেন দিবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই প্রশ্নটা দেখো 3 নাম্বার কোশ্চেন, যে ব্যবসায়ের জন্য ধারে কম্পিউটার ক্রয় 50,000 টাকা।
এখন এটা হিসাব সমীকরণে কোন ধরনের বা কোন উপাদানের উপর প্রভাব ফেলবে, আমরা যখনই বলবে কোন ধরনের প্রভাব পড়বে, কি প্রভাব পড়বে, তাহলে আমরা জাবেদাটা করব কিভাবে, ধারে কম্পিউটার ক্রয় করছে। এখন ধারে কম্পিউটার ক্রয় করলে আমার জাবেদা কি হবে, যেমন ধরো কম্পিউটার হিসাব ডেবিট, কম্পিউটার হিসাব কি বলো তো, এই কম্পিউটার হিসাব হয়ে যাবে ডেবিট, এবং যেহেতু ধারে করছে তার মানে ধারে করলে কি হবে, প্রদায় হিসাব, তার মানে ধারে করলে কি হবে, প্রদায় হিসাব, এই প্রদায় হিসাব কি হবে, ক্রেডিট হবে, তাই না। এখন আমাকে বলো ভাইয়া, এই কম্পিউটার এটা কি একটা সম্পদ, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে, এটা যেহেতু সম্পদ তার মানে সম্পদ কি করছে, এখানে বৃদ্ধি পাইছে, আর এই প্রদায় নামক এখানে কি আমাদের দায়টাও বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে ধারে কম্পিউটার করলে এটা মূলত আমাদের কোন হিসাবকে প্রভাবিত করতেছে, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে কি দায়, তার মানে এই যে সম্পদ এবং দায় হিসাবকে প্রভাবিত করতেছে, ক্লিয়ার, সম্পদ এবং দায় হিসাবকে প্রভাবিত করতেছে। আমাদের মোহাম্মদ নিলয় বলছে স্যার চ্যাপ্টার 2 একটু সামারাইজ করে দিবেন প্লিজ। ওকে নিলয়, সমস্যা নয়, আমরা আগে হচ্ছে আমাদের টপ 20টা এমসিকিউ হচ্ছে আগে কী করি, কমপ্লিট করি ইনশাল্লাহ, তারপরে দিব। আজকে তো তামান্য ভালো করছো রেজাল্ট, তাই না। যাই হোক, এখানে যারা আসি প্রত্যেক ইনশাল্লাহ আগামীকালকের পরীক্ষাটা খুব ভালো করে দিব, সবাই ভালো করতে পারবো, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমরা একদম শুরু থেকে ক্লাস করতেছি এবং সবার মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, কি বলো, বেসিক ক্লিয়ার না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই টাইপের যদি প্রশ্নগুলো আসে আমরা শুরুতে জাবেদাটা করব, জাবেদা করার পর দেন আমরা কি করব, হিসাব সমীকরণের প্রভাবটা দেখাবো। ওকে ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। ভাই এখানে যে এমসিকিউগুলো তুমি দেখবা প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, আমি যেখানে জোর দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে কোন ধরনের হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রস্তুত করা হয়। জাস্ট মনে রাখবা এই সমাপনী দাখিলা এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবা, সমাপনী দাখিলা থেকে একটা কোশ্চেন মাস্ট কমন পাবে 100% শিওর। এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অস্থায়ী, কি বলতো, অস্থায়ী, তারপর নামিক এবং অবাস্তব, এই অস্থায়ী নামিক অবাস্তব সবগুলো অপশন লিখে দিলাম, এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া। তার মানে অস্থায়ী অবাস্তব নামিক হিসাব কোনগুলা, সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, উত্তোলন বা লভ্যাংশ, এই হিসাবগুলোর জের কী করা হয়, শূন্য করা হয়, কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। এই হিসাবগুলা সকল প্রকার আয় যেমন আসছে সাথে সাথে বিপরীত আয়গুলো আসবে, এগুলো অস্থায়ী হিসাব, বিপরীত আয়ও আসবে এবং এখানে বিপরীত ব্যয়ও আসবে, বিপরীত ব্যয়ও আসবে। তার মানে এই প্রত্যেকটা হিসাব হচ্ছে অস্থায়ী হিসাব, আর এই হিসাবগুলো কী করা হয়, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। তাহলে বন্ধ করা হয় না কোনটা, এটা হচ্ছে তোমার স্থায়ী হিসাবগুলা, যেমন সম্পদ, দায় এবং মূলধন, এই হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয় না, এগুলো কি সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। ইজ ইট ক্লিয়ার। 4 হচ্ছে তাহলে খ নাম্বার সবাই আনসার করছো, বাট শুধু খ নাম্বারটা আমি বলি নাই যে ভাই এটা অপশন এটা কারেক্ট, এটুকু বলি নাই, আমি কিন্তু পুরোটা ব্যাখ্যা করলাম। রিজন একটাই, এটা হচ্ছে এই কনসেপ্ট থেকে যাতে একটা কোশ্চেন কমন আসলে তুমি পারো, আনসার করতে পারো এবং যাতে কমন পাও। ওকে, সো অনেকে আনসার করছো, ইমামুল হাসান, অনিক শেখ, নুসরাত জাহান, আমাদের দিদার, তারপরে হচ্ছে নিলয়, সো ফাহাদ আল নিশান আনসার করছো, তামান্না আনসার করছো, আরাফাত, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। এই প্রশ্নটা কি বলছে দেখো, কোন সম্পত্তির উপর অবচয় গণনা করা হয় না। আমরা জানি যে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা, স্থায়ী সম্পত্তির উপর, কার উপর, স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, বাট একটা ব্যতীত, সেটা হচ্ছে কি ভূমি, এই ভূমি বা জমি, ভূমি বা জমি এটার উপর কী করা হয়, অবচয় ধার্য করা হয় না। তার মানে এই ভূমি বা জমির উপর অবচয় ধার্য করা হবে না, এটা স্থায়ী সম্পদ হওয়া সত্ত্বেও কেন 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 অবচয় ধার্য করা হয় না, কারণ এই ভূমি বা জমির মেয়াদকাল বা আয়ুষ্কাল কি সীমাহীন, অসীম, এটার কোনো শেষ নেই। এই জন্য কি বলতো, এই জন্য হচ্ছে ভূমি বা জমির উপর কি করা হয় না, অবচয় ধার্য করা হয় না। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি। ওকে, তবে মনে রাখবা ভূমি উন্নয়নের উপর কি করা হয়, ভূমি উন্নয়নের উপর কিন্তু অবচয় ধার্য করা হয়, ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা হয়। আর এটা হচ্ছে মূলত কি ভূমির অবকাঠামোগত সংযোজন করা, যেমন বেড়া, বেষ্টনী, গাড়ি রাখার পার্কিং স্থান, এগুলোর উপর কি অবচয় ধার্য করা হবে। ঠিক আছে, ওকে। রোহান বলছে ভাইয়া কমেন্ট না করা হলেও ক্লাস কিন্তু করতেছি। থ্যাংক ইউ রোহান, থ্যাংক ইউ, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নাম্বার 6। আমরা দেখতেছি আজকে শুধু এখানে হচ্ছে কমার্সের স্টুডেন্ট ক্লাস করতেছি না, এখানে হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, মানবিকের স্টুডেন্ট চলে আসছে, তারা এসে বলতেছে হিসাব বিজ্ঞান ক্লাস নাকি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান ক্লাস,
ঠিক আছে, এটা হিসাব বিজ্ঞান ক্লাস এবং এইচএসসি 2025 বছর শিক্ষার্থীদের জন্য। ওকে, তারপর আমরা চলে যাব 6 এবং 7 নম্বর প্রশ্ন। সবাই মনোযোগ দেই এবং সবাই একটু সলভ করার ট্রাই করি। এখানে আছে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। আমরা যখন উদ্দীপক দেখব, উদ্দীপক দেখলেই কোনো কথা নাই, কি করতে হবে, শেষের অংশটুকু আগে পড়বা। মনে থাকবে, উদ্দীপক দেখলেই তুমি শেষের অংশটুকু আগে পড়বা, পড়ে দেখবা তোমার কি ক্যালকুলেশন করতে বলছে, তারপর আনসার করবা, কোনো কথা নাই। তো আমরা প্রথমেই দেখবো যে কী ক্যালকুলেশন করতে বলছে, তাহলে আমাদের পরবর্তী স্লাইডে একটু যেতে হবে, একটু যাই, সমস্যা নাই, তারপর কোশ্চেনটা আমরা সলভ করব। বলছে যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য কত। অবচয়যোগ্য মূল্য পানির মতো সহজ। অবচয়যোগ্য মূল্য কি বলো? অবচয়যোগ্য মূল্য হচ্ছে এমন যে আমরা একটা স্থায়ী সম্পত্তির কি করব, ক্রয় মূল্য থেকে যখন ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, তাহলে শুরুতেই দেখো এখানে 2022 সালের 1 জানুয়ারি তারিখে রূপমের 1,35,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করছে। তার মানে যন্ত্রপাতির মূল্য কত টাকা? 1,35,000 টাকা। লিখে ফেললাম। তারপরে দেখো কি বলছে, এখানে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 25,000 এবং যন্ত্রপাতির আয়ুষ্কাল 5 বছর। ম্যাথকাল কত আছে? ম্যাথকাল দেওয়া আছে। একটা জিনিস একটু খেয়াল করে এখানে প্রত্যেকেই, সেটা হচ্ছে শুরুতেই আমরা কি করব, একটা স্থায়ী সম্পদ লিখব ক্রয় মূল্যটা, বাট এই স্থায়ী সম্পদের সাথে যেই ব্যবহার উপযোগী করতে, এটার সাথে আনুষঙ্গিক যে খরচ, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, মজুরি খরচ, এইগুলোকে স্থায়ী সম্পদ হিসাবে লিখতে হবে। তার মানে এখানে 1,35,000 আর 25 কত হয়? 1,60,000, তাই তো? 1,60,000। এই 1,60,000 টাকা হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য। এখান থেকে আমরা কি করব, বাদ দিব হচ্ছে গিয়া ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা বাদ দিলে এই যে আমার প্রতিষ্ঠানে 1,50,000 টাকা বের হয়েছে। এই 1,50,000 টাকার নাম কি বলো তো? এটার নামে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটার নাম কি বলো তো? অবচয়যোগ্য মূল্য। এটার নামে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। ক্লিয়ার? অবচয়যোগ্য মূল্য, সবাই বুঝতে পারছি? অবচয়যোগ্য মূল্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য, সবাই বুঝতে পারছি? অবচয়যোগ্য মূল্যটা তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেললাম এবং অলরেডি আমার ভাইয়া পুরা, হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকে আনসার করে ফেলছো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা। কালকের পরীক্ষা একদম ধুমসে তোমরা কোবাবে, হ্যাঁ, সেই কোপ দিবা, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই কোশ্চেনটা আমাদের বলছে মেবি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত টাকা হবে, সেটা জানতে হলে আমাদের কি করতে হবে, কোশ্চেনে যেতে হবে, বার্ষিক অবচয় বের করব। সো আমরা এবার বার্ষিক অবচয়টা একটু বের করি প্রত্যেকেই। বার্ষিক অবচয়টা একটু বের করার ট্রাই করো। বার্ষিক অবচয়টা সবাই একটু বের করো। বার্ষিক অবচয় কীভাবে বের করে? এই বার্ষিক অবচয় কীভাবে বের করে বলো তো? বার্ষিক অবচয় হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য আমরা পেলাম 1,50,000 টাকা, তাই তো? এই অবচয়যোগ্য মূল্যকে ম্যাথকাল দ্বারা ভাগ করতে হবে। এখন ম্যাথকাল কত আছে? ম্যাথকাল কত দেওয়া আছে একটু পড়ো ভালো করে। 5 বছর, তার মানে 5 বছর ম্যাথকাল আছে, ভাগ করো। 3 5 কত? 15। শূন্য কয়টা? 4টা। তার মানে এই যে 30,000 টাকা, এটা হচ্ছে কি আমাদের বার্ষিক অবচয়। 30,000 টাকা, এটা কি আমাদের বার্ষিক অবচয়, ঠিক আছে? এই 30,000 টাকা তাহলে আমাদের এখানে কি বার্ষিক অবচয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে ভাইয়া পুরা? ভাইয়া দ্বিগুণ ক্রমহ্রাসমান যেটা একটু বুঝাই দিয়েন। ইয়েস, সো নীলয় একবার বলছি, বুঝাই দিব, কোনো প্রবলেম নাই। সো দ্বিগুণ ক্রমহ্রাসমান বা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে আমরা অবচয়ের হার কীভাবে বের করবো? এই অবচয়ের হার বের করবো হচ্ছে ভাইয়া পুরা 100%কে তোমরা ম্যাথকাল দ্বারা ভাগ করবো। ধরো এখানে 5 আছে, ইন্টু 2, মানে এই দ্বিগুণ ক্রমহ্রাসমান যে পদ্ধতিটা হচ্ছে বা ক্রমহ্রাসমান যে পদ্ধতিটা হচ্ছে সরল রৈখিক মেথডের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে কত হয়? 5 20 120 দুগুণে 40, তার মানে 40%। কত পার্সেন্ট? 40%। সিম্পল। এখন দেখো আমরা ধরো ক্রমহ্রাসমান পদ্ধতিতে কীভাবে অবচয় বের করবো আমি সুন্দর করে একটু দেখাচ্ছি তোমাদেরকে। ধরো বলছে তোমার অবচয় সারণী তৈরি করতে, এমসিকিউ যত বড় বলবে না, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। ক্রমহ্রাসমান মেথড অথবা দ্বিগুণ ক্রমহ্রাসমান যে পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমেই ধরো প্রথম বছর একটা মেশিনের ক্রয় মূল্য আছে 1,00,000 টাকা এবং আমরা ধরো অবচয়ের হার বের করলাম 20%, তাহলে অবচয় কত হবে? অবচয় হবে 20,000 টাকা এবং এখান থেকে আমরা কি করব, বই মূল্য বের করে ফেলবো 80,000 টাকা। এটা কি বই মূল্য। তো প্রথমেই দেখো এটা মেশিনের কি মূল্য, প্রথমে আমরা বের করতেছি মেশিনের যেই প্রারম্ভিক মূল্যটা, ঠিক আছে, প্রারম্ভিক মূল্য অথবা বই মূল্যটা। এখান থেকে অবচয়ের হার, তারপরে কি অবচয়ের পরিমাণ, তারপরে এটা কি বই মূল্য। মনে রাখবা এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। এখানে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বছর কি হবে? এই যে 80,000 টাকা অবচয় আছে, এই 80,000 টাকার উপর 20% অবচয় ধার্য করতে হবে। তাহলে 8 দোকানে কত? 16,000 টাকা। এখন এই 16,000 টাকা যদি আমি 80 থেকে মাইনাস করি তাহলে কত হয়? 70 64, তার মানে বই মূল্য থাকে 64,000 টাকা, ঠিক আছে? এখান থেকে ধরো তৃতীয় বছর গিয়া
এই 64,000 এটা থেকে আমরা কী করবো 20% অপচয় বের করবো। সেমভাবেই তোমার প্রসেসটা চলবে। এখন দেখো যদি 6 দুগুণে 12 4 দুগুণে 8 তার মানে 12,800। এই যে 12,800 এটা হচ্ছে তৃতীয় বর্ষের শেষে অবচয়। সো আমরা এই প্রসেসে কি করব, এই ক্রমহ্রাসমান বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা অবচয়টা বের করব। সো যে বলছো সে বুঝতে পারছো? দিদার না কে বলছো? ক্লিয়ারলি বুঝতে পারছো বলো আমাকে? ক্লিয়ারলি বুঝতে পারছি? ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো ডান সবার। তোমরা সারণীটা যদি বলো অবশ্যই সারণী 3 বছর 4 বছর, জাস্ট এই প্রসেসে তোমরা কি করবা, ক্যালকুলেশনটা করবা। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। সো তোমার কাছে মনে হতে পারে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা অনেক কঠিন, কিন্তু আমি শর্টকাট টিপস 1 সেকেন্ডে সমন্বয় দাখিলা শেখাতে পারি। বাট এটা হচ্ছে অ্যাডমিশনে, আমি আইসিসিতে শেখাবো না, এটা অ্যাডমিশনের জন্য। বাট এখন আমি স্বাভাবিক নিয়মটা শেখাই দিব, ঠিক আছে? দিদার বলছে ক্লিয়ার ভাইয়া, শিহাব বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ শিহাব ভাইয়া। ওকে, এই অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলাটা কি? দেখো অনুপার্জিত আয়, এটা প্রথমে আমরা দেখব যে এটা আসলে কোন হিসাব। অনুপার্জিত আয় এটা মূলত একটা দায় হিসাব। তো দেখো আমাদের সমন্বয় দাখিলা কি বলতেছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সমন্বয় দাখিলা দেওয়া হয় কি হিসাব, মানে হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। মনে থাকবে, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে সমন্বয় দাখিলাটা দেওয়া হয়, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, ঠিক আছে? না, এটা থেকে প্রশ্ন আসবে না। তো আমাদের সমন্বয় দাখিলা কি বলে, যে হিসাবকালে কতটুকু আয় হয়েছে ওইটা আমাদের দেখাতে হবে, হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে ওইটুকু আমাদের দেখাতে হবে। তার মানে ভাইয়া আমার হিসাবকালে কতটুকু আয় হয়েছে এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, সেবা এই হিসাব এটাকে ক্রেডিট করে দিতে হবে, যেহেতু আমার আয় বৃদ্ধি পাইলে কি ক্রেডিট। আর এই যে দেখো আয় যদি বৃদ্ধি পায়, এই অনুপার্জিত আয় নামক দায় কী করবে, তখন হ্রাস পেয়ে যাবে। অনুপার্জিত আয় নামক দায়টা কী করবে, হ্রাস পাবে, ঠিক আছে? এটা কি করবে, হ্রাস পাবে। তার মানে দায় হ্রাস পাইলে কি ডেবিট, দায় হ্রাস পাইলে কি ডেবিট। তাহলে আমার কি হচ্ছে, এখানে দায়টা হ্রাস পেল, আর হচ্ছে ভাইয়া আমাদের এখানে আয়টা বৃদ্ধি পেয়ে গেছে, আর আয়টা কি করছে, বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমাদের যদি অনুপার্জিত সমন্বয় দাখিলা দেই তাহলে দায় হ্রাস পাবে, কারণ আয় বাড়লে দায় হ্রাস পাচ্ছে। আমরা এইটুকু জানি তো যে এখানে সম্পদের সাথে সম্পর্ক কার, ব্যয়ের। মানে সম্পদ থাকলে আমরা ব্যয়ের জাবেদা দিব, ব্যয় থাকলে সম্পদের জাবেদা দিব, আয় থাকলে দায়ের জাবেদা দিব, আর দায় থাকলে আয়ের জাবেদা দিব। এই হচ্ছে সমন্বয় দাখিলা, ঠিক আছে? এখন তোমরা এটা বুঝতে পারছো। এখন যদি প্রশ্নটা হার্ড করে, প্রশ্নটা যদি কঠিন করে, যদি বলে ভাইয়া যে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হলে কি হবে, হ্যাঁ, যদি না দেওয়া হয় তাহলে কি হবে, তখন কি করতে হবে, তখন জাস্ট এটার বিপরীত হয়ে যাবে, তখন আয়টা হ্রাস পাবে, দায় কী করবে, বৃদ্ধি পাবে। তো তোমাদের যদি বলে যে অনুপার্জিত আয়, অগ্রিম আয়, হ্যাঁ, এগুলো সমন্বয় দাখিলা না দেওয়া হলে কি হয়, তখন জাস্ট বিপরীত হয়ে যাবে। তোমরা সমন্বয় দাখিলা দিলে কি হয় এটা আগে ক্যালকুলেশন করবা, তারপর না দিলে কি হয় এটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? তারপর না দিলে কি হয় এটা ক্যালকুলেশন করবা। এবং আমি একটু বলে রাখি, এটা থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবেই। হয়তো অনুপার্জিত আয়কে এটা থেকে প্রশ্ন আসবে, আর এটা থেকে না আসলে কি আসবে, যে অনুপার্জিত আয় সমন্বয় দাখিলা। এছাড়া মনে রাখবা এনএসএফ চেক, এই এনএসএফ চেক থেকে একটা প্রশ্ন আসবে। এনএসএফ চেকের ক্ষেত্রে কে কাজ করে এটা একটু বলে দিচ্ছি। এনএসএফ মানে আজকে যা পড়াবো শিওর শর্ট, যা পড়াবো সব শিওর শর্ট, ঠিক আছে? এই যে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, এই নট সাফিসিয়েন্ট ফান্ড হচ্ছে কি এনএসএফ এর ফুল মিনিং। এবং এখানে কাজকে করছে, ব্যাংক করছে, কারণ কি অপর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক যখন চেকটা প্রত্যাখ্যান করে, তোমরা যখন ফোন দাও, এখন তো হচ্ছে সবাই ওই যে ফোনে ফোন দেয় না, হোয়াটসঅ্যাপ বা তোমার মেসেঞ্জারে কল করে, তাই না? তো আগে কি করতো, ফোনে ফোন দিত, তখন কি বলতো যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, ঠিক আছে? বাট এই যে ব্যাংক কি করে, যখন তোমার ব্যালেন্স আছে ব্যাংকে 1 কোটি, তুমি 2 কোটি টাকার চেক উঠানোর জন্য দিচ্ছ, তখন ব্যাংক কি বলে, এনএসএফ, যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ তহবিল নেই, ঠিক আছে? সো এটা বলে ব্যাংক, তখন বুঝতে পারছি, ব্যাংক তখন বলে যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ তহবিল নেই। সো এটা থেকে ফুল মিনিং থেকে প্রশ্ন আসতে পারে। তো অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দিলে কি হয়, না দিলে কি হয়, এইটুকু তো সবাই বুঝতে পারছি। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। আমি ভাবছিলাম আজকে শুধু কোশ্চেন দেখাবো, বাট বিস্তারিত পড়াবো না, কিন্তু ক্লাসে আসার পর আবার বিস্তারিত, মানে বিস্তারিত এমন না, জাস্ট হচ্ছে বেসিক টার্মটা একটু বুঝাই দিতেছি। ওকে, হ্যাঁ, সৃজনশীল করাবো। আমাদের এমসিকিউ পার্টটা শেষ হলে আমরা সিকিউতে চলে যাব, ঠিক আছে? সমন্বিত ক্রয় নির্ণয় সূত্র কোনটা,
দেখো সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে আমরা মূলত এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করি, ক্রয়টা যোগ করি, এবং এই ক্রয়টা যোগ করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বা কৃত পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা মূলত হচ্ছে বাদ দিয়ে দিব কি বলতো, বাদ দিয়ে দিব হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা প্রতিষ্ঠানের পেয়ে যাব সমন্বিত ক্রয়। আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে সমন্বিত ক্রয়। ঠিক আছে, এই সমন্বিত ক্রয়। এখন আসি এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইটার মধ্যে পার্থক্য কোথায়। বিক্রিত পণ্যের ব্যয় এবং সমন্বিত ক্রয় এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ে। একই সূত্র, অলমোস্ট সেম সূত্র, বাট বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে এই প্রত্যক্ষ ব্যয়গুলো আসে বিশেষ করে তোমার কি বলতো আমদানি শুল্ক, তারপরে ডক চার্জ, জাহাজ ভাড়া, কারখানা ভাড়া, এইগুলা প্রত্যক্ষ খরচ। যখন তুমি বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করবা তখন হচ্ছে এগুলা লাগবে, বাট সমন্বিত ক্রয় বের করতে হলে প্রত্যক্ষ খরচ লাগে না। ঠিক আছে, প্রত্যক্ষ খরচটা কি করে না, লাগে না। তাহলে আমরা বুঝতে পারলাম 9 হচ্ছে এই যে প্রারম্ভিক মজুত পণ্য, এটার সাথে আমরা ক্রয় যোগ করব, এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের কি বলতো সমন্বিত ক্রয়টা। কি পাবো, সমন্বিত ক্রয়টা। ক্লিয়ার? তাহলে আমরা প্রতিষ্ঠানের সমন্বিত ক্রয়টা পেয়ে যাব। সবাই বুঝতে পারছি ভাইয়া পুরা? 9 তাহলে সি নাম্বার। রিমঝিম আনসার করছো, ফাহাদ আনসার করছে, দিদার, তামান্না, অর্পা, তারপরে হচ্ছে সামিয়া, আফরিন, ফাতেমা গুল। আমরা কি কতজন ক্লাস করতেছি, কতজন ক্লাস করতেছি? এমন একটা সমস্যা মাঝে মাঝে ফেসবুকে এত প্রবলেম হয়, মানে আমারটাই শোই করে না। আমি আমার স্টুডেন্টদের না দেখতে পেলে আমার ভালো লাগে, বলো যে কতজন ক্লাস করতেছি, এবং তারা যেমন কমেন্টে হচ্ছে দেখতে পাচ্ছ অনেকেই রেসপন্স করতেছো এবং কোশ্চেনের আনসার দিচ্ছ, বাট পুরো নাম্বারটা একটু দেখতে চাই, একটু বলো একজন। ওকে, আমরা তাহলে পরবর্তী একটা কোশ্চেন দেখবো, সেই কোশ্চেনটা অনেক ইজি। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে অতিরিক্ত মূলধন সমন্বয় করতে হয় কোথায়। দেখো অতিরিক্ত মূলধনটা এটা আমরা মূলত মূলধনের সাথে যোগ করি, আর অতিরিক্ত মূলধনটা আমরা নগদ তহবিলের সাথে যোগ করব। এটা নিয়ে আর বেশি বলবো না, এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 113 জন জয়েন করতেছে। ওকে গ্রেট, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে একটু লাইভটি শেয়ার করে দিব যাতে ফাইনাল টাচের ক্লাসটা সবাই পায়। ঠিক আছে, যাতে ফাইনাল টাচের ক্লাসটা সবাই পায়। ওকে, একটু মেনশন দিয়ে দাও, সবাইকে একটু মেনশন দাও। আর স্পেশালি যারা রিয়াকশন দেয় না এখনো লাইভে, একটা রিয়েক্ট দাও। হ্যাঁ, প্রত্যেকেই একটা রিয়েক্ট দাও, এটা রিকোয়েস্ট থাকবে। ওকে ওকে, তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা নগদ তহবিলের সাথে যোগ হবে এবং মূলধনের সাথে যোগ হবে, তাহলে 2 এবং 3। ঠিক আছে, এটা সহজ একটা কোশ্চেন ছিল, তাও এটা চলে আসতে পারে। এবার আমরা দেখব অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা। অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা, প্রথমে আমি বলি অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়টা কি বলো? অগ্রিম ব্যয়টা একটা সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। তো দেখো আমি যখন সমন্বয় দাখিলা দিচ্ছি আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কারণ আমার কাজ কি, যে আমার হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে এক্স্যাক্টলি হিসাবকালে কতটুকু ব্যয় সংগঠিত সেটা বের করতে হবে। তার মানে আমরা কি করব, আমরা ব্যয়টা শুরুতে বের করব। তার মানে ব্যয় হিসাব, এই ব্যয় হিসাব হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, আমরা যদি হচ্ছে ব্যয়সমূহ লিখতে হবে, কারণ এখানে তোমার বিভিন্ন হিসাব থাকবে, হয়তো অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, অগ্রিম বেতন, এটা থাকবে। তার মানে ব্যয়সমূহ হিসাব ডেবিট এবং হচ্ছে তোমার অগ্রিম ব্যয় নামক সম্পদ হিসাব কি হবে, ক্রেডিট। সো আমরা যখন অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে, আমাদের ব্যয় বা খরচ বৃদ্ধি পাচ্ছে আর অগ্রিম ব্যয় নামক সম্পদটা হ্রাস পাচ্ছে। তাহলে কি হচ্ছে ভাইয়া, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়, ব্যয় বৃদ্ধি পাইলে হচ্ছে সম্পদটা হ্রাস পায়। তার মানে এখানে আমাদের সম্পদ হ্রাস পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ কি করতেছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, কি করতেছে, হ্রাস পাচ্ছে। ওকে, আমাদের সাথে রবিন জয়েন করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রবিন, এত লেট কেন? ওকে, তামান্না আনসার করছো খ নাম্বার। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের হচ্ছে কি করতেছে, এখানে সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে আর ব্যয়টা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। সম্পদ হ্রাস পাচ্ছে আর ব্যয় কি করতেছে, ব্যয়টা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? সম্পদ হচ্ছে হ্রাস পাচ্ছে আর ব্যয় কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পারছি? রহিম রিদা হচ্ছে, ওকে ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ করে দিব। সিয়াম জয়েন করছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সিয়াম, শুরু থেকে ক্লাসটা করবা, আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো যদি কোশ্চেনটা আসে যে সমন্বয় দাখিলা না দেওয়া হলে, পারবো না? যদি বলে অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হলে, পারবো কিনা বলো? অগ্রিম ব্যয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হলে পারবো কিনা বলো? পারবো না? পারবো কিনা?
ওকে, তখন কি হবে, তখন হচ্ছে ব্যয়টা হ্রাস পাবে, সম্পদ কী করবে, বৃদ্ধি পাবে, জাস্ট বিপরীত হয়ে যাবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12, উদ্দীপকটা পড়ো। আমি বলছি উদ্দীপক থাকলেই তুমি কি করবা, প্রথমে কোশ্চেনটা দেখবা, কোশ্চেনটা দেখে আসলে ট্রাই করবা যে কী চাইছে, হ্যাঁ কী আনসার চাইছে এটা দেখবা। ওকে, সমস্যা নাই, তাহলে আমরা একটু আগে দেখে আসি কি চাইছে। আমাদের বলছে জনি ট্রেডার্সের 2022 সালে মোট লাভ কত টাকা। তার মানে আমরা কি করব, আমরা মোট লাভটা ক্যালকুলেশন করব। কি বের করব, মোট লাভ। আমরা হচ্ছে মোট লাভটা তাহলে ক্যালকুলেশন করব। এখন দেখো 2022 সালে জনি ট্রেডার্সের প্রারম্ভিক মজুদ আছে 20,000, সমাপনী মজুদ পণ্য আছে 40,000, পণ্য ক্রয় আছে 90,000, ক্রয় পরিবহন 10,000, তারপরে পণ্য বিক্রয় আছে কত টাকা, 1,20,000 টাকা। তার মানে আমরা বের করব প্রতিষ্ঠানের মোট লাভ কত টাকা। ঠিক আছে, আমরা হচ্ছে মোট লাভটা বের করব। আবার একটু কোশ্চেনটা দেখাই, কি ক্যালকুলেশন করতে বলছে, মোট লাভ অথবা মোট মুনাফা। যেহেতু বিক্রয় দেওয়া আছে তাহলে আমাদের কি বের করতে হবে বলো তো, মোট লাভের সূত্র কি। এই কোশ্চেনগুলো দেখলে আগে সূত্রটা মাথায় নিয়ে আসতে হবে। মোট লাভ বের করতে হলে তোমার কি করতে হবে, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। মনে থাকবে, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে, বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। ঠিক আছে, এখন যেটা কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে আর্থিক বিবরণীর কোশ্চেন। ওকে, তার মানে দেখো শুরুতে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, এই প্রারম্ভিক মজুদ পণ্য এখানে দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে, 20,000 টাকা, আমরা লিখে ফেললাম। তারপরে আমাদের আছে ক্রয়, পণ্য ক্রয় কত টাকা যোগ ক্রয়, এই ক্রয়ের সাথে পরিবহনটা কিন্তু যোগ হবে, ক্রয় কত টাকা, 90,000 টাকা, তার মানে আমরা 90,000 টাকা লিখে ফেললাম। তারপর দেখো পরিবহন, এটা ক্রয়ের সাথে যোগ হবে, আমি একটু আলাদা করে লিখলাম ক্রয় পরিবহন, এই ক্রয় পরিবহনটা কি হবে, এখানে যোগ হবে, কত আছে 10,000। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা শুরুতেই লিখলাম প্রারম্ভিক মজুদ পণ্য 20 আর হচ্ছে কি এখানে ক্রয় আছে কত 90,000 টাকা, আর হচ্ছে ক্রয় পরিবহন 10,000, তার মানে 1,20,000, টোটাল কত হইলো এখানে 1,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যেটা বের করলাম এটার নাম কি বলতো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অনেক সময় আসবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা তোমরা ক্যালকুলেশন করে ফেলবা। এখান থেকে আমরা বাদ দিব কি বলতো, এখান থেকে বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এই যে সমাপনী মজুদ পণ্য 40, যেহেতু আমাদের দরকার কি বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা বাদ দিব কি সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত দেওয়া 40,000, তার মানে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 40,000, এই 40,000 টাকা আমরা মাইনাস করে দেই, তাহলে দেখো থাকে কত 1,20,000 থেকে 40 বাদ দিলে 80,000। এই 80,000 টাকা কি আমার প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা ক্যালকুলেশন করলাম, এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। কি বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এখানে 80,000 টাকা। এবার আমাদের ক্যালকুলেশন করতে বলছে মোট লাভ, কি করতে বলছে মোট লাভ। তার মানে আমি যখন বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেব, বিক্রয় মূল্য কত আছে, পণ্য বিক্রয় কত 1,20,000, এই 1,20,000 থেকে আমি যখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, হ্যাঁ আমি যখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, কত আছে বিক্রিত পণ্যের ব্যয় 80,000, এই 80,000 বাদ দিলে আমার প্রতিষ্ঠানের বের হয়ে যাবে মোট মুনাফা কত টাকা 40,000 টাকা। বুঝতে পারছি, জাস্ট তুমি প্রসেসটা মনে রাখবা, যেহেতু মোট মুনাফা বের করতে বলছে তার মানে শুরুতে আমার কি করতে হবে, শুরুতেই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কী পাওয়া যায় মুনাফা। তার মানে আমরা যখনই হচ্ছে বের করতে যাচ্ছি বিক্রিত মুনাফাটা, তখন কি করতে হবে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। যদি কোনো এলিমেন্টস দেওয়া না থাকে ওটাকে খুঁজে বের করতে হবে এবং ক্যালকুলেশন করে দেন আনসারটা করবা তোমরা। ওকে, সো ওহরে হিসাব বিজ্ঞান ক্লাস রে, ঠিক আছে, হ্যাঁ হিসাব বিজ্ঞান ক্লাস, ঠিক আছে। অলরেডি হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আনসার করে ফেলছে আগে থেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই বড় ম্যাথটা আমরা একদম ভেঙে ভেঙে শিখালাম যাতে হচ্ছে তোমরা একদম ভালো করে বুঝতে পারো। এখানে অনেকে আসছে একদম প্রথম চান্সে আনসার করে ফেলছো, বাট যারা পারে না তাদের জন্য আমরা একদম কি করলাম ভেঙে ভেঙে পড়ালাম ফাতেমা, ঠিক আছে। ওকে, সো আমরা একটু দেখি যে হচ্ছে সবাই অ্যান্সার করছে মোটামুটি। রিফাত একদম ডিটেলস লেখছে, গ্রেট, থ্যাংক ইউ রিফাত। ওকে, তাহলে এটা সবাই বুঝতে পারছি। সো এখানে তোমরা দুইটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছে অলরেডি, একটা হচ্ছে 12 নাম্বার, একটা হচ্ছে 13 নাম্বার। কারণ কি জানো, 12 নম্বরে বলছে মোট মুনাফা নির্ণয় করতে বলছে, বাট 13 নম্বরে বলছে এই যে তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে।
ঠিক আছে। 13তে বলছে কি বিকৃত বর্ণের বের করতে, যেটা আমরা অলরেডি আগেই বের করছি। তাহলে আমরা যদি এবার চলে যাই, এই যে দেখো এখানে 12তে বলছে কি মোট লাভ নির্ণয় করতে, সেমভাবেই 13তে বলছে কি বলো তো, 13তে বলছে বিকৃত বর্ণের ব্যয় কত টাকা এটা বের করতে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে বিকৃত বর্ণের ব্যয় অলরেডি আমরা কি ক্যালকুলেশন করছি না, বিকৃত বর্ণের অলরেডি ক্যালকুলেশন করছি কত, 80,000 টাকা ছিল। কত টাকা, 80,000। আমার কিন্তু এই পিডিএফটা অফ করে নতুন পিডিএফে যেতে হবে আর 7টা কোয়েশ্চেন সলভ করে, ঠিক আছে। নো 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 জেন না, সবচেয়ে মজার ক্লাস হিসাব বিজ্ঞান, কিন্তু আজকে রেজাল্টটা পেয়ে মনটা খারাপ। অনেক শেখ ভাই মন খারাপ হওয়ার কোনো রিজন নাই, ভালো করে পরে ইনশাল্লাহ আরেকটা সুযোগ আছে, ঠিক আছে। আর এই রেজাল্টগুলো কোনো ব্যাপারই না, তুমি পরীক্ষা দিচ্ছ তার মানে কি, এটাই তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তো পরীক্ষা দিয়ে তুমি তোমার মোটামুটি প্রস্তুতিটা যাচাই করতে পারছো, ঠিক আছে ভাই। পুরস্কার ডাজেন্ট ম্যাটার, সবাই তার পুরস্কার পায় না, ঠিক আছে। সেটা নিয়ে মন খারাপ করো না, ইনশাল্লাহ নেক্সট এক্সামে তুমি পুরস্কার পাবে, ঠিক আছে। স্যার ক্লাসটা পরে পাওয়া যাবে, হ্যাঁ ইমামুল ভাইয়া ক্লাসটা পরে পাওয়া যাবে, পেজে থাকবে। কাইন্ডলি তোমার টাইমলাইন একটু শেয়ার করে রাখো, ঠিক আছে। তোমার টাইমলাইন একটু শেয়ার করে রাখো, তাহলে তুমি পাবে। তো আমরা এই 2টা প্রশ্ন অলরেডি সলভ করে ফেলছি। আমি পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখাবো, নিচের কোনটা অলিক সম্পদ। দেখো এই প্রশ্নটা যে গতকাল থেকে কতবার সলভ করছি, তারপর আরেকবার একটু বলি, বেশি না। অলিক সম্পদ কোনগুলো, আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, লিখে দিছি। অলিক সম্পদ মানে যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটা অলিক সম্পদ, যেমন প্রাথমিক খরচ, শেয়ার ভাট্টা, ঋণপত্রের ভাট্টা, অবলেখকের কমিশন বা দস্তুরি। মনে রাখবা অস্পর্শনীয় সম্পদ, এবং আবার একটু লিখে দিচ্ছি, এই অস্পর্শনীয় সম্পদ এবং হচ্ছে অলিক সম্পদ, এটা থেকে একটা প্রশ্ন থাকবেই। এই 2টা অস্পর্শনীয় সম্পদ কোনগুলো বলো তো, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব, কপিরাইট। যেটা ধরা জানা, ছোঁয়া জানা, স্পর্শ করা জানা। ক্লিয়ার? 1 মার্ক এখান থেকে কমন, যে কোনো বোর্ডেই তুমি পরীক্ষা দাও 1 মার্ক এখান থেকে কমন থাকবে, ঠিক আছে মাহিন, 1 মার্ক এখান থেকে কমন থাকবে। ওকে, মুভ অন নেক্সট কোশ্চেন। বকেয়া আয়ের সমন্বয় দেখলে কি হবে? সো বকেয়ার সমন্বয় দেখলেটা আমরা এবার করবো। বকেয়া আয়টা কি? বকেয়া আয়টা হচ্ছে মূলত একটা সম্পদ। বকেয়া আয়টা কি বলতো, একটা সম্পদ। এটা সমন্বয় দাখিলা করলে আমরা কিভাবে করতে পারি? এখন আসি, বকেয়া কেন সম্পদ ভাই? আমরা আগেরটা পড়ছিলাম দায়, অনুপার্জিত আয়, আর এবার কি হয়েছে, সেবা আয় অথবা শুধু আয়, এটা অর্জিত হয়ে গেছে। তুমি অলরেডি সেবা দিছো, কাজ করে ফেলছো, বাট তোমাকে এখনো টাকা পরিশোধ করা নাই। তার মানে তুমি যেহেতু সেবা দিছো, তুমি যেহেতু সার্ভিস দিছো, তুমি মাস টাকা পাবে, কোনো কথা নাই, তুমি অবশ্যই টাকা পাবে, ঠিক আছে। তুমি অবশ্যই টাকা পাবে। ভাই আমি সব ক্লাস টাইমলাইনে শেয়ার করছি, ঠিক আছে। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই এত তাড়াতাড়ি কেমন উত্তর দেন? A+ ইনশাল্লাহ 100%। ওদেরকে বলছো টিটখানি করো না কেউ কাউকে নিয়ে, সবাই এখানে আসছো, সব তুমিও চেষ্টা করো আনসার দিতে, বাট আমরা এখানে হচ্ছে শিখতেছি, এখানে হচ্ছে শিখতে আসি, ভুল ত্রুটি যাই হোক ডাজেন্ট ম্যাটার, বাট কেউ কাউকে আমরা কী করবো না, কটূক্তি করবো না। তো দেখো এটা তাহলে একটা সম্পদ, তার মানে এটা যদি আমরা জাবেদা দেই, আমার কি করতেছে, সেবা আয় বৃদ্ধি পাচ্ছে, আয়টা বৃদ্ধি পাচ্ছে, তার মানে সেবা আয় হিসাব হবে ক্রেডিট। এখন আয় তো অনেক প্রকার আয় থাকতে পারে, আর এখানে আমার কি প্রাপ্য হিসাব, যেহেতু আমি সার্ভিস দিছি তার মানে অবশ্যই আমি টাকা পাবো। এই জন্য এই প্রাপ্য হিসাব কী হবে, এই প্রাপ্য হিসাব হয়ে যাবে ডেবিট। প্রাপ্য হিসাব কী হবে, প্রাপ্য হিসাব হয়ে যাবে ডেবিট। তার মানে বকেয়ার সমন্বয় দেখলে যদি আমি করি, তাহলে আমার কি হচ্ছে, আমার এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে আমার কি হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর এখানে আয়টাও বৃদ্ধি পাচ্ছে, এখানে আয়ও বৃদ্ধি পাচ্ছে, তার মানে সম্পদও বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি। এবার আমাকে বলেন, যদি প্রশ্ন বলে যে বকেয়ার সমন্বয় দেখলে না দেওয়া হলে কি হবে, তাহলে আমরা পারবো কিনা বলো? যদি বকেয়ার সমন্বয় দেখলে না দেওয়া হয় তাহলে আমরা পারবো কিনা বলো? কারণ হচ্ছে কি, এখানে সমন্বয় দেখলে দিলে কি হচ্ছে, দিলে হচ্ছে আমার সম্পদও বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে, বাট না দিলে কি হবে, না দিলে হচ্ছে কি তোমার আয়ও হ্রাস পাবে, সম্পদের হ্রাস পাবে। এই জন্য যদি প্রশ্নে দেখো যে সমন্বয় দেখলে না দিলে কি হবে, শুরুতে তুমি হচ্ছে সমন্বয় দেখলে দিবা, দিয়ে দেখবা যে এটা কী প্রভাব পড়তেছে, না দিলে কি তার বিপরীত, ঠিক আছে। চিল্লাই বলো, বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? আচ্ছা শিহাব, সমস্যা নাই, ডাজেন্ট ম্যাটার, আমরা সবাই ভাই ভাই ক্লাস করতে আসছি এখানে, ডাজেন্ট ম্যাটার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা যদি ব্যতিক্রম নিয়ম থেকে সমন্বয় দাখিলে আসে তাহলে ইনশাল্লাহ আনসার করতে পারবো।
আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত কি কি দেখো এখানে একটু ক্লিয়ার করি আবার। এখান থেকে যদি তোমার ভাগ্য ভালো হয় 1 মার্ক তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে আর্থিক বিবরণী কয়টি, আর্থিক বিবরণীর অংশ কয়টি। এই আর্থিক বিবরণী কয়টি বলো তো? আর্থিক বিবরণী হচ্ছে 4টি, আর্থিক বিবরণী হচ্ছে 4টি। আর আর্থিক বিবরণীর অংশ কয়টি বলো তো? 5টি। এই কনফিউশনটা যাওয়ার কারো যাতে ভুল না হয়। আর্থিক বিবরণী আরেকটু কার ক্লাস আছে না, এটা আমাকে একটু ওপেন করে দিয়ে যান তাহলে। ওকে, তোমরা একটু আনসার করতে থাকো যে আর্থিক বিবরণী কয়টি এবং আর্থিক বিবরণীর অংশ কয়টি। আর্থিক বিবরণী কয়টি, আর্থিক বিবরণীর অংশ কয়টি, এবং এখানে একটু বলো আমাকে, এখান থেকে আমাকে একটু বলো যে ভাইয়া যে আর্থিক বিবরণী মূলত তৈরি করা হয় কোনটা ধারা। না ওটা ডাউনলোড করা আছে গতকালকে। হ্যাঁ আমি একটু ওপেন করে দিচ্ছি। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখন এটা না, এটা বুঝছে না কেন? ও এটা গ্রেট, থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু বলো আর্থিক বিবরণী কয়টি এবং আর্থিক বিবরণীর অংশ কয়টি। আমি একটু বলেই দিয়েছি শুরুতে যে আর্থিক বিবরণী হচ্ছে কি, আর্থিক বিবরণী হচ্ছে 4টি আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। একটু লিখে দিচ্ছি দেখো আর্থিক বিবরণী কি আছে এখানে, আয় বিবরণী, শুরুতে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। তারপরে মনে করো 2 নাম্বার, একটু তাড়াতাড়ি লিখতেছি, নগদ প্রবাহ বিবরণী। তারপরে মনে করো 3 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী, ঠিক আছে, মালিকানা সত্ত্ব বিবরণী। তারপর 4 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। এখানে কি আসবে? আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। এবং 5 নাম্বার হচ্ছে টিকা বা নোট, টিকা বা নোট অথবা ফুট নোট। এখন দেখো এখানে আর্থিক বিবরণী হচ্ছে প্রথম 4টা, এই প্রথম 4টা হচ্ছে আর্থিক বিবরণী। তাহলে বিবরণী কয়টা, আর্থিক বিবরণী কয়টি বলো তো? 4টি। আর আর্থিক বিবরণীর অংশ কয়টি? টোটাল এই 5টা। তাহলে আর্থিক বিবরণীর অংশ কয়টা হবে? 5টা। এখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদেরকে কিছু কোশ্চেন একটু সলভ করে দেয়। মনে রাখবা এই যে প্রথম 3টা আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই 3টা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, হিসাবকাল অথবা সময়কাল ধারণা অনুসারে, ঠিক আছে। আর এই যে আর্থিক অবস্থার বিবরণী দেখতেছো এখানে, আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। 1 মার্ক এখান থেকে কমন থাকবেই, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে কি করা হয়? এটা তৈরি করা হয়। এখন দেখো একটা পয়েন্ট একটু ক্লিয়ার করি, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। বিন্দু বলতে কি বোঝায়? এক্সাক্ট একটা দিন অথবা তারিখের জন্য, ঠিক আছে। তার মানে এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে একদম নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট একটা দিন অথবা এক্সাক্ট একটা তারিখের জন্য তৈরি করা হয়, ঠিক আছে। আর এই যে 3টা দেখতেছো, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই 3টা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, এবং এইগুলা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। সময় বলতে কি বোঝাচ্ছে? 3 মাস, 6 মাস, 9 মাস। এখন এই 3টা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য, আর আর্থিক অবস্থার বিবরণী সময় বিন্দুর জন্য। আরেকটা বাকি কেন থাকবে, যেহেতু ধরছে এটাও শেষ করে দেই। এই নোট বা টিকা দেওয়া হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, ঠিক আছে। এটা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, সো সবাই লিখছো আর্থিক বিবরণী 4টা, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। ফাতেমা লিখছো, তামান্না। সো ম্যাডাম স্যারা ক্লাস করব না, সো তাহলে ক্লাস করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো আমরা হিসাব বিজ্ঞান পড়াচ্ছি যাতে হচ্ছে আগামীকালকে পরীক্ষা যা ভালো করতে পারে। এখানে আমরা কি করতেছি না, ফাইজলামি করতেছি না, করতেছি না। সো কোথায় আসে না? হয়তো ফেসবুকে বর্তমানে যে একটা অবস্থা, মানে তোমার ক্লাসগুলো ডিলিট হয়ে যায়। আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, আমাদের অলরেডি 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনটা, নিচের কোনটি মুনাফা জাতীয় আয়? তার মানে মুনাফা জাতীয় আয় কোনটা বলো এখানে? সম্পত্তি বিক্রয়ের মুনাফা, অনুপার্জিত আয়, শিক্ষানবৃত্তি ভাতা। শিক্ষানবৃত্তি ভাতা একটা ব্যয়, অনুপার্জিত আয় একটা দায়, আর সম্পত্তির বিক্রয়ের মুনাফা। সম্পত্তি বিক্রয় হতে মুনাফা আসছে, ঠিক আছে। আর আছে উপভাড়া। এখন বলছে কোনটি মুনাফা জাতীয় আয়। এখানে উপভাড়াটা কি ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে উপভাড়া এটা মূলত কি, এটা হচ্ছে মূলত একটা আয়,
ঠিক আছে? ওকে, একজন বলছে লাইভও দেখতেছি এবং সিকিউ প্র্যাকটিস করতেছি। গুড, ভালো। আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি, দেখি। ওকে, সবাই আনসার করে ফেলছো ক নাম্বার? ইয়েস, ওরা তাহলে হচ্ছে কি আমার এখানে এটা হচ্ছে মূলত একটা আয়। স্থায়ী সম্পদ বিক্রি করে তোমার যে পুরো টাকাটা আসতেছে, ফুল টাকাটা হচ্ছে তোমার মুনাফা, মূলধন জাতীয় আয়। স্থায়ী সম্পদ বিক্রি করে যে মূল টাকাটা আসতেছে এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আর স্থায়ী সম্পদ বিক্রি করে তুমি যে আয়টা করতেছো সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, সেটাও কি মূলধন জাতীয় আয়। আর মূল যে টাকাটা পাচ্ছ তোমরা, এই মূল টাকা বা পুরো টাকাটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর যতটুকু আয় আসতেছে এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয়। ওকে, সো দেখো, শুয়ে শুয়ে বসে বসে এত আরামে যদি ক্লাস করো তাহলে ভাইয়া এই পড়াশোনা মাথায় ঢুকবে না, পরীক্ষার হলে গিয়েও কি অ্যান্সার করে আসতে পারবে না, কারণ এত সহজ না বিষয়গুলো। ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, তুমি শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো। সিরিয়াস হও ভাই, বি সিরিয়াস। ওকে, শিক্ষানবিশ ভাতা এটা তো ব্যয় ভাই। শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা কিভাবে আয় হয় আমাকে বলো, মানে এটা কিভাবে আয় হয় আমাকে একটু বুঝাও। শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়, কারণ এটা কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর আয় যদি হয় তাহলে শিক্ষানবিশ সেলামি হতো। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। সো নিচের কোনটির জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়? আমরা দুইটা বিষয় শিখছিলাম। রেওয়া মিলটা মূলত শেখানো হয় কিভাবে। রেওয়া মিলটা আমরা করি, এটার প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে রেওয়া মিল করে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সো এটা অবশ্যই কি হবে তাহলে, যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। আর এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝায়? এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝায় যে ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট এবং ক্রেডিট কি করা হয়? ডেবিট এবং ক্রেডিট সমতাকরণ করা হয়। এটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। বাট মনে রাখবা মূল উদ্দেশ্য কি তাহলে? মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তৈরি বা আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আজকে হচ্ছে সবার হিসাব বিজ্ঞানের প্রতি ভালোবাসা বেড়ে গেছে, সবাই মন থেকে হিসাব বিজ্ঞান ক্লাস করতেছে। সো ভালো লাগতেছে, করো হিসাব বিজ্ঞান ক্লাস করো। হিসাব শিখতে হবে তো, লাইফের হিসাবও তো মিলাতে হবে, তাই না? সো হিসাব বিজ্ঞান যদি না শিখতে পারো লাইফের হিসাব কীভাবে মিলাবা? তার মানে যারা আমরা বিজ্ঞান বিভাগের আসি, মানবিক বিভাগের আসি, তাদেরও হিসাব বিজ্ঞান শেখা দরকার। ঠিক আছে, ক্লাস করো, হিসাব বিজ্ঞান ক্লাস অবশ্যই করতে হবে। ওকে, সো তাহলে গাণিতিক শুদ্ধতা যাচাই করা আমাদের আর দুইটা এমসিকিউ আছে। আমি বলছিলাম যে আজকে হচ্ছে কি করব না, আজকে ব্যাখ্যা করব না, তাও আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করছি সবগুলাই। ঠিক আছে, তাহলে এই দুইটা প্রশ্ন একটু দেখবো। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা? তোমরা প্রত্যেকে জানো যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা? এ ইকুয়াল এল প্লাস সি যোগ আর মাইনাস সি মাইনাস ডি। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে মূল সমীকরণ। আমরা সমীকরণের ডিটেলস শিখছি। ওই এই ওই এর উপাদান কয়টা? এই ও এর উপাদান হচ্ছে চারটা। চারটা কি কি বলো তো? সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এই চারটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি মৌলিক হিসাব সমীকরণ। এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। এটা হচ্ছে কি মৌলিক হিসাব সমীকরণ। এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। ঠিক আছে, সি যোগ আর মাইনাস ই মাইনাস বি। রাতারাতি আর্টসের সায়েন্সের স্টুডেন্টদের কাছে হিসাব বিজ্ঞান ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে। ইয়েস, যারা হচ্ছে জীবন হিসাব বিজ্ঞান পড়ে নাই তারা এখন কি হিসাব বিজ্ঞান সার্চ করে দেখতেছে, হিসাব বিজ্ঞান ক্লাস দেখতেছে। সো এটাই হচ্ছে পাওয়ার। দিস ইজ এ পাওয়ার অফ কি? পাওয়ার অফ কমার্স। ঠিক আছে, যে কমার্সের ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস সায়েন্সের স্টুডেন্ট করে, আর্টসের স্টুডেন্ট করে। তার মানে বুঝতেই পারছো যে কমার্সের সাবজেক্টগুলো কতটা ডিমান্ডফুল এবং কতটা তারা ভালোবাসে। ঠিক আছে, হিসাব বিজ্ঞান শিখতে হবে, না লাইফের হিসাব মিলাতে পারবে না। ওকে ওকে, সো এটা আমরা সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো আমরা লাস্ট প্রশ্ন আজকের, তার মানে এমসিকিউ এই কোশ্চেনটার মাধ্যমে শেষ হচ্ছে। সেটা কি? এটা হচ্ছে যে তোমার
পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? ঠিক আছে, পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? সিম্পল একটা প্রশ্ন। পাওনাদারকে পরিশোধ করছে, তার মানে পাওনাদার বা প্রদায় হিসাব নামক দায়টা আমার কি করবে? কমে যাবে। পাওনাদার হিসাব তখন কি করবে? কমে যাবে। পাওনাদার হিসাব অথবা প্রদায় হিসাব নামক দায়টা আমার কমে যাবে, ডেবিট হয়ে যাবে। এবং যেহেতু নগদ টাকা পরিশোধ করছে, নগদান হিসাব কি হবে? নগদান হিসাব বৃদ্ধি পাবে। নগদান হিসাব কি করবে? নগদান হিসাব বৃদ্ধি পাবে। আর নগদান হিসাব বৃদ্ধি পাবে কি? ক্রেডিট। তার মানে এখানে আমার দায়টা হচ্ছে হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, দায় যেহেতু পরিশোধ করে দিয়েছে, তার মানে দায় পরিশোধ করে দিলে কি হবে? দায় পরিশোধ দিলে দায় হ্রাস পেয়ে যাবে। এবং দায় পরিশোধ গিয়ে তুমি যে নগদ টাকা দিচ্ছ, নগদ কি একটা সম্পদ, তার মানে কি এখানে আমার সম্পদটাও কমে গেছে। ঠিক আছে, তাহলে আমার কি দায়ও হ্রাস পাইছে, সম্পদও হ্রাস পাইছে। দিস ইজ এ পাওয়ার অফ অ্যাকাউন্টিং ক্লাস। ঠিক আছে, দিস ইজ এ পাওয়ার অফ কমার্স। ওকে, সো আমরা অবশ্যই কালকের পরীক্ষাটা ভালো করে দিই, যতটুকু ফান করলাম ডাজেন্ট ম্যাটার। যেহেতু যতটুকু পড়াইছি আমরা ইনশাল্লাহ সিরিয়াসলি সবাই পড়ছি এবং সবাই আনসার করছো। আর পাশাপাশি হচ্ছে আমরা আরও 2টা ক্লাস নিয়েছি তোমাদের অলরেডি, এবং ওই 2টা ক্লাসের ডিউরেশন অনেক বেশি ছিল। আর আজকে যেহেতু হচ্ছে, কালকে যেহেতু তোমাদের পরীক্ষা, এই জন্য আমি চাই না আজকে হচ্ছে কি করতে, আজকে হচ্ছে এই ক্লাসটা অনেক বেশি বাড়াতে, বর্ধিত করতে। ঠিক আছে, সো আমরা জাস্ট 2টা সিকিউ একটু দেখাবো এবং তোমাদের নিয়মগুলো দেখাবো, তারপর ক্লাসটি শেষ করব। তার আগে আমাকে বলো যে স্টুডেন্ট কি 100 নিচে নামছি? তাহলে দেখাবো না সিকিউ, তাহলে দেখাবো না, কোনোভাবেই দেখাবো না। ঠিক আছে, আর সিকিউ করার আনসার ইয়েস হাসান, এখন এই সিকিউ করাবো। আর যদি 100 নিচে থাকে তাহলে তোমরা শেয়ার করে 100 বানাও। ঠিক আছে, 100 হচ্ছে কী করতে হবে? স্টুডেন্ট যুক্ত করতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষটা একদম রাঙিয়ে দিতে চাই, কি বলো? আমাদের হচ্ছে জাস্ট এইচএসসির জার্নিটা শুরু, মানে এইচএসসি দিয়ে তোমাদের সাথে আমাদের জার্নিটা শুরু, বাট আমরা শেষ করবো কি অ্যাডমিশন ইনশাল্লাহ ঢাবিয়ান হয়ে। ঠিক আছে, ঢাবিয়ান হয়ে, জবিয়ান হয়ে, জাবিয়ান হয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ভাইয়া ঠিক 30টা হওয়ার জন্য কিছু বলেন। অনিক শেখ 30টা হওয়ার জন্য কিছু বলুন। দেখো যাই হোক, আমরা যাই পড়ালাম বা যেই টার্মগুলো ক্লিয়ার করছি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তারপর আমি নিজে কোশ্চেন করব না, আমি কিভাবে বলতে পারি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন অনুসারে এবং কোন টার্মগুলো থেকে হচ্ছে কোশ্চেন আসে। যেহেতু আমি 4 থেকে 5 বছর যাবত পড়াচ্ছি, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এখান থেকে এই টার্মগুলো থেকে কোশ্চেন আসার একটা সম্ভাবনা অনেক বেশি। ওই টার্মগুলোতে আমরা জোর দিচ্ছি এবং ইনশাল্লাহ তোমার একটা টার্গেট থাকবে পরীক্ষার হলে গিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে মনোযোগ দিয়ে আনসার করার ট্রাই করবা। এবং যেহেতু নেগেটিভ মার্ক না, তোমরা ট্রাই করো সবগুলো আনসার করার। ঠিক আছে, এইটুকুই। অনিকা মাহি বলছো 107 জন, হিসাব বিজ্ঞান ক্লাসে 108 জন, তার মানে এখন 101 জনে মানে 100+ স্টুডেন্ট আছে। সো একটু বাড়ানো যায় না? হ্যাঁ, ভালো কিছু পেতে হলে কি, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ভাই কমার্সের স্টুডেন্ট, এত এত হিসাব করি, ক্যালকুলেটর কতগুলো যে নষ্ট করছে, 9 থেকে পড়তেছি। কমার্সের স্টুডেন্ট লাভ তো আমিও বুঝি, তাই না? আর কমার্সের স্টুডেন্ট লাভ বলতে কি বোঝে বলো? লাভ বলতে কি মুনাফাকে বুঝে? মানে লাভ বলতে কি ভালোবাসাকে বুঝে না মুনাফাকে বুঝে? কমার্সের স্টুডেন্ট লাভ বলতে তারা মুনাফাকেই বুঝে। তার মানে যেখানে লাভ আছে সেখানে কমার্সের স্টুডেন্ট আছে, তার মানে আমি যেখানে লাভ আছে সেখানেই তো যাব, তাই না? এটাই তো। ওকে, সো আমাদের চৌধুরী কি উৎস চৌধুরী হচ্ছে কোন হিসাব মিলে না, বা আজকে মিলছে, যেহেতু মিলে গেছে তার মানে আর্থিক অবস্থার বিবরণীর মতো যদি আমাদের সম্পদ এবং দায় পাশ 2টা মিলে যায় তাহলে কি আমাদের জীবনের সার্থকতা? ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীর মতো যদি আমরা সম্পদ এবং দায় পাশ 2টা মিলাতে পারি তাহলে আমাদের সার্থকতা। আমরা জানি আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ সব কিছু আছে, বাট হিসাব বিজ্ঞানে যে অনিশ্চিত হিসাব আছে, এই অনিশ্চিত হিসাব দিয়ে আমরা কি করব? এই অনিশ্চিত হিসাব দিয়ে আমরা আমাদের দুঃখ কষ্ট সব ভুলে যাব। এবং এই অনিশ্চিত হিসাব দিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে রেওমিলের মতো আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে এগুলো সব ভুলে আমরা কি করব? আমাদের জীবনের হিসাব মিলিয়ে ফেলবো, পারবো না? ওকে, সো আমরা তাহলে চলে যাচ্ছি সিকিউ সলভে। আমরা এখানেই শেষ করছি এমসিকিউ পার্ট। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে যাতে এমসিকিউ পার্টটা আমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাই। ঠিক আছে, এবং ইনশাল্লাহ কমন পড়বে, আমরা যা যা পড়াইছি এর মধ্যে থেকে কমন পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এবার সলভ করব হচ্ছে সিকিউ সলভ করব এবং আর্থিক অবস্থার বিবরণী। ওকে, সো আমরা এবার আর্থিক অবস্থার বিবরণী সলভ করতে যাচ্ছি। তোমাদেরকে জাস্ট আমি সমন্বয় অ্যান্টিগুলো খুব ভালো করে সলভ করে দিব, আর পাশাপাশি একটা কঠিন আর্থিক অবস্থা বিবরণী করাবো, একটা সহজ করাবো, একটা আংশিক করাবো, আরেকটা হচ্ছে কি ফুল করাবো। ওকে,
ওকে, তো আমরা হচ্ছে মিসেস শিউলির হস্তচালিত শিল্পের এই ম্যাটটা করব। তোমাদের যদি লাক ফেভার করে ইনশাআল্লাহ এখান থেকে এই কোশ্চেনটা কমন তোমরা পেয়ে যাবে। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো কোশ্চেনটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। কোনো দুঃখ নাই স্যার, ওকে, দুঃখ না থাকলেই ভালো। একটা গল্প তোমাদেরকে সুন্দর করে শোনাবো, শেখাবো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? চমৎকার একটা গল্প। সো শেষে ওকে, সো এটার একটা স্ক্রিনশট দিয়ে আমরা একটু জাস্ট আমি সমন্বয়টিগুলোতে ফোকাস করবো, আমি একটু ছবি তুলে নিচ্ছি আর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে সমন্বয়টিতে, এবং এই সমন্বয়টিগুলো আমি একটু চুলচেরা বিশ্লেষণ করব, এবং বিশেষ করে সমন্বয় দাখিলার ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যটা কী কী ঝামেলা করে এইটা আমি একটু ক্লিয়ার করব, ঠিক আছে? আর আমার হাতে ফোনটা থাক, কারণ হচ্ছে ফোন নিয়ে হচ্ছে দেখতে হবে কোশ্চেনগুলো। তো শুরুতে আমরা সমন্বয়টিগুলো একটু দেখবো ভাইয়া পুরা, সবাই একটু মনোযোগ দেই। ওকে, প্রথমে দেখো অগ্রিম ভাড়ার 4/3 অংশের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে এখানে যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই মেয়াদ উত্তীর্ণ যতটুকু হয়েছে ততটুকু কি আমার ততটুকু ব্যয় হয়ে গেছে, তার মানে এটা যাবে আয় বিবরণীতে। আর যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয় না সেটা আমার চলতি সম্পদ, সেটা যাবে কি আর্থিক বিবরণীতে। সো এটা আমাদের কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। পরে দেখো 2 নম্বর সমন্বয়টিটা, অনুপার্জিত সেবায়ের 50,000 টাকা উপার্জিত হয়েছে। অনুপার্জিত সেবায়ের 50,000 টাকা উপার্জিত হয়েছে। এখন যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু কি আমার আয় হিসাবে লিখতে হবে। তার মানে এটারও একটা পার্ট কি করবে, আয় বিবরণীতে যাবে ইনকাম স্টেটমেন্টে, আরেকটা যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তার মানে যতটুকু তোমার আয় অর্জিত হয়ে গেছে এই আয়টুকু হচ্ছে কি করবে, যতটুকু আয় অর্জিত হয়ে গেছে এই আয়টুকু হচ্ছে তোমার যাবে আয় বিবরণীতে বা বিশদ আয় বিবরণীতে। আর যতটুকু এখন অনুপার্জিত আছে, অনুপার্জিত নামক দায়টুকু যাবে আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ হিসাবে। ক্লিয়ার? অব্যবহৃত সাপ্লাইজ, ভাইয়া যতটুকু ব্যবহার করছে সাপ্লাইজ ততটুকু তোমার খরচ যাবে কোথায়, ইনকাম স্টেটমেন্টে ব্যয় হিসাবে। আর যতটুকু অব্যবহৃত আছে ততটুকু যাবে আর্থিক অবস্থার বিবরণীর কোথায়, চলতি সম্পদে। তুমি জাস্ট প্রথমে আর্থিক অবস্থার বিবরণী সমন্বয়টিগুলো দেখবা কী কী সমন্বয়টি আছে একটু মাথায় রাখবা, তখন তুমি আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী করবে। এবং কিছু কিছু জায়গা আছে যেই টার্মগুলো থাকে অবশ্যই সমন্বয় থাকলে থাকবে। যেমন ধরো স্থায়ী সম্পদের সাথে অপচয় থাকবেই, দেনাদারের সাথে কি থাকে, কুরিন থাকে, বেতন মজুরি এগুলোর সাথে সমন্বয় থাকে, বিশেষ করে বকেয়া অগ্রিম, বিমাটার সাথে থাকে। পাশাপাশি যদি আমরা একটু দেখি যে অগ্রিম আয় এটার সাথে সমন্বয় থাকলে থাকে। সো এই টার্মগুলোতে তোমরা একটু ভালো করে কি করবা, একটু ফোকাস করবা, কঠিনটা করান, এটা একটু জাস্ট দেখাচ্ছি। এখন আমরা জাস্ট কোশ্চেন তোমাদের কাছে আছে, আমার কাছে আছে, আমি জাস্ট একটু দেখাই দিব। শুরুতে দেখো আমরা কি করব, চলতি বছরের ভাড়ার পরিমাণটা বের করব। সবাই একটু রেওয়া মিলে ফোকাস করি, সবাই একটু রেওয়া মিলটা দেখো। চলতি বছরের ভাড়া যদি আমি বের করি তাহলে শুরুতে দেখব ভাড়া খরচটা টোটাল কত দেওয়া আছে, 60,000 টাকা। এখন আমাদের বইতে আমাদের রেওয়া মিলে অগ্রিম ভাড়া দেওয়া আছে কত টাকা, অগ্রিম ভাড়া দেওয়া আছে 60,000 টাকা। এখানে 4/3 অংশ কি হয়েছে, ব্যয় হয়েছে। 4/3 অংশ ব্যয় হয়েছে, তার মানে 4 15 60, 3 15 45। এই 45,000 টাকা তাহলে কি আমার ভাড়া বাবদ ব্যয়। এখন এই যে 15,000 টাকা এখন আছে, এই 15,000 টাকা কি অগ্রিম ভাড়া, আর অগ্রিম ভাড়া এটা কি করতে হবে, আমাদের চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে, চলতি সম্পদ হিসাবে দেখাতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আমরা একটু চলে যাব জাস্ট আয় বিবরণীটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো বিশদ আয় বিবরণী 2024 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এটা হচ্ছে এক ধাপি বিশদ আয় বিবরণীতে আমরা কী করবো বলো তো, এই এক ধাপি বিশদ আয় বিবরণীতে আমরা হচ্ছে শুরুতেই আয়গুলা দেখব। জাস্ট এটা কোনো প্রবলেম নাই, আমরা আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমরা জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দেবো। ভাইয়া দোয়া করি সবাই যেন ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ, মন থেকে দোয়া করি, একদম প্রত্যেকে ভালো রেজাল্ট করো, নিজের স্বপ্ন পূরণ করো, পাশাপাশি বাবা মায়ের স্বপ্ন কি অবশ্যই পূরণ করতে হবে। এই অঙ্কটা আমি করছি, অনেক বলছো, গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। তার মানে এখানে সেবায় আছে কত টাকা, 2,10,000। এখান থেকে সেবায়ের যতটুকু তোমার অর্জিত হয়েছে, অর্জিত অংশটা কি এটার সাথে যোগ হবে। তার মানে আমার টোটাল সেবায় ছিল 2,10,000, এখান থেকে যতটুকু অর্জিত হয়েছে মানে কি আয়ের সাথে যোগ করতে হবে, অর্জিত যতটুকু হয়েছে ততটুকু আমার আয় হয়ে গেছে। তাহলে কত হয়, তাহলে হয় 2,60,000 টাকা। কত হইল, 2,60,000। এখান থেকে আমরা ব্যয়গুলো বাদ দিয়ে দেবো, সিম্পল। যেমন ভাড়া খরচ আছে,
খরচটা আমরা কত থেকে পাইছি, সাপ্লাইস যতটুকু ব্যয় আছে এখান থেকে আমরা অব্যবহৃত সাপ্লাইস সমানে দেখলে আর একটা অ্যান্টি সমানে দেখো, সেখানে অব্যবহৃত সাপ্লাইস আছে কত টাকা, 30,000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম তাহলে 1,40,000। এখান থেকে আমরা যন্ত্রপাতির অবচয়টা বের করব 10%। যন্ত্রপাতির অবচয় এটা আমরা পরিচালন ব্যয় হিসাবে দেখাবো। মনে রাখবা স্থায়ী সম্পদ থাকলে অবচয় থাকবেই। বেশিরভাগ কোশ্চেনেই যেখানে স্থায়ী সম্পদ আছে, যেখানে স্থায়ী সম্পদ আছে তোমার কি অবচয়, মানে অবচয়ের হারটা দেওয়াই থাকবে। এবং আমরা স্থায়ী সম্পদের অবচয়টা পরিচালন ব্যয় দেখাই, আর পুঞ্জীভূত অবচয়টা আমরা আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দিব। ধরো দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি এখান থেকে, ঠিক আছে। তারপরে বেতন, বেতনের সাথে বকেয়া ছিল, যেমন বেতন আছে কত পার্সেন্ট, বেতন আছে 40%, তার মানে 60% কি আমার বকেয়া, তার মানে 40% বেতন কত আছে 40,000 টাকা, তার মানে 60% তাহলে কত হবে, 60% 60,000 টাকা। ধরো এই 40% কীভাবে বের করছে, 40% 40,000 টাকা দেওয়া আছে, 40 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি বকেয়া আছে কত পার্সেন্ট, 60%, ভাগ করলে আমার কত হয় 1,000, এটা কত হবে 60,000, এই 60,000 তাহলে বকেয়া। আমার দেওয়া ছিল ভাড়া বেতন 40 আর বকেয়া 60, টোটাল কত হলো 1 লাখ। এবং ঋণের সুদ দেওয়া আছে 3500 টাকা, যেটা তুমি রেওয়া মিলে দেখবা যে ঋণের সুদটা এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে এটা রেওয়া মিল এত কঠিন, ওরে বাবা এটা রেওয়া মিল কোথায় কঠিন রে ভাইয়া, সহজ একটা কোশ্চেন, একদম ইজি একটা কোশ্চেন, আমরা কঠিনে যাবো একটু পরেই। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ঋণের সুদ, যেটা দেখো রেওয়া মিলের শেষের দিকে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এক ধাপে আয় বিবৃতি কী করবো, আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিব তাহলে হবে। তো আমার এখানে প্রতিষ্ঠানের নিট ক্ষতি হয়েছে, সো অনেক সময় আমরা ভয় পাই যে আমি এত কষ্ট করে ম্যাথ করলাম বাট আলটিমেটলি ক্ষতি হলো, লস হলো, আমার কি হয়েছে, ভাই ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা নিয়ে কোনো টেনশন করা যাবে না, ক্ষতি হতে পারে। ওকে ওকে, শেষে আমরা কি করব, মিসেস শিউলির আর্থিক অবস্থার বিবরণী করবো আংশিক। এখন দেখো আর্থিক অবস্থার বিবরণী করতে হলে শুরুতে তোমরা রেওয়া মিলটায় চলে যাবে, শুরুতে তোমরা কি করবে, রেওয়া মিলে চলে যাবে, ঠিক আছে। শুরুতে আমরা হচ্ছে রেওয়া মিলে চলে যাব। রেওয়া মিলটা সবাই একটু ওপেন করি, আমি জাস্ট একটু সামারাইজ করব। এই যে আমার এখানে রেওয়া মিলটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরুতে চলতি সম্পদটা নিব ভাইয়া, উপরের হেডলাইনটা তোমরা সুন্দর করে লিখবা। শুরুতে আমরা চলতি সম্পদটা নেই এবং আংশিক বের করতে বলছে। চলতি সম্পদ নগদ তহবিল শুরুতে দেওয়া আছে, অগ্রিম ভাড়া যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত 45,000 টাকা, তাহলে 15,000 টাকা কি আমার চলতি সম্পদ এখনও আছে। অব্যবহৃত সাপ্লাইস একটা কি, এটা হচ্ছে একটা চলতি সম্পদ। তারপর প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ, যেহেতু তোমরা এগুলো পারো এই জন্য আমি ডিটেলস বলতেছি না, ঠিক আছে, জাস্ট দেখা দিচ্ছি। তার মানে মোট চলতি সম্পদটা আমরা বের করে ফেললাম। এখন চলতি দায় কোনগুলা, বকেয়া বেতন, যেটা হচ্ছে তোমরা খ থেকে পাইছো, 60% কি বকেয়া ছিল, তার মানে বকেয়া বেতনটা কি আসবে, চলতি দায় হিসাবে আসবে, চলতি দায় হিসাবে আসবে। তারপর অনুপার্জিত সেবায় যতটুকু ধরো অনুপার্জিত সেবায় এখন আছে, ধরো টোটাল অনুপার্জিত সেবায় আছে 75, অর্জিত হয়েছে 50, তাহলে এখন অনুপার্জিত আছে কত 25, এই যতটুকু অনুপার্জিত এটা কি আমার এখনও দায়, চলতি দায়। আর আমরা যে ঋণের সুদটা বের করছি বকেয়া ঋণের সুদ, এটাও কি একটা দায়, তার মানে এটা হচ্ছে দায়। এখন আমাকে বলো ভাইয়া, আমরা একটা টার্ম ক্লিয়ার করব, এটা দেখি কে কে নির্ণয় করতে পারো। মনে করো সমাপনী মজুত পণ্যের মূল্য, আমরা একটু দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে জানো সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য যদি থাকে আমরা কোনটা ধরবো, কমটাকে ধরবো, আমরা হচ্ছে কমটাকে ধরবো। আমি একটা বড় ম্যাথ দেখাবো তোমাদেরকে, মানে কঠিন একটা ম্যাথ, তার আগে এটা একটু ক্লিয়ার করি। সমাপনী মজুত পণ্যের মূল্য যদি দুইটা থাকে, এরকম হয় না অনেক সময়, ধরো সমাপনী মজুত পণ্যের মূল্য আমরা এই পাশটায় লিখব, এদিকে ওকে ওকে, পুরো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। এখন দেখো এই সমাপনী মজুত পণ্যের মূল্য, ধরো বাজার মূল্য আছে, সমাপনী মজুত পণ্যের ধরো মূল্য, বাজার মূল্য ধরো 1 লক্ষ টাকা, এটা কত হবে বলবা, হ্যাঁ 1 লক্ষ টাকা, এবং ক্রয় মূল্য ধরো 80,000 টাকা। জাস্ট তোমরা একটু, আমি সংক্ষেপে লিখে দেবো সমস্যা নাই, 80,000 টাকা। এবং 6,000 টাকা কি হয়েছে, 6,000 টাকা আগুনে পুড়ছে, আগুনে বিনষ্ট হয়েছে। যার মধ্যে 50% কি বীমা কোম্পানি দিবে, 50% কি করবে বীমা কোম্পানি, ধরো বীমা কোম্পানি দিবে। আর অব্যবহৃত মণিহারি আছে কত, 3,000।
তাহলে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে, কতটুকু তোমরা আর্থিক অবস্থার ভিত্তিতে দেখাবে। দেখো সমাপনী মজুত পণ্যের মূল্য শুরুতেই বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম আমরা সেটাকে বিবেচনা করব। তার মানে শুরুতে কি করব, বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করব। তাহলে শুরুতে আমরা কোনটা নিব, আমরা নিব হচ্ছে এই যে ক্রয় মূল্য আছে ৮০,০০০ টাকা, এটাকে নিব। এখন এই ৮০,০০০ টাকা এখান থেকে আমার যতটুকু পুড়ে গেছে, এই যতটুকু পুড়ে গেছে এটা আমরা কি করব, এখান থেকে বাদ দিব। কত, ৬০০০ টাকার পণ্য পুড়ছে, তার মানে এটা আমরা বাদ দিব। এবং অব্যবহৃত সাপ্লাইস আছে কত, ৩০০০, এটাও বাদ দিব। তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আসতেছে ৮০ দিকে ৬ গেলে থাকে হচ্ছে ৭৪, ৩ গেলে ৭১। এই ৭১,০০০ টাকা সমাপনী মজুত পণ্যের মূল্য। এটা কি সমাপনী মজুত পণ্যের মূল্য। এখন আসি, এটা আমরা অনেকে ভুল করি, এটা এই জন্য একটু ক্লিয়ার করলাম। এটা কি সমাপনী মজুত পণ্যের মূল্য। তার মানে এই ৭১,০০০ টাকা আমরা কি করব, সমাপনী মজুত পণ্য বাবদ যখন আমরা আর্থিক অবস্থার বিবৃতি দেখাবো চলতি সম্পদ হিসাবে। এবং এই যে যেই বীমা কোম্পানি ৬০%, মানে ৫০% হচ্ছে কি ৬০০০ টাকার যে আমার আগুনে পুড়ছে, ৫০% কী করবে, বীমা কোম্পানি দিবে। এই ৫০% কত আসে, ৩০০০ টাকা। তার মানে ৬০০০ টাকা ক্ষতির মধ্যে ৩০০০ টাকা বীমা কোম্পানি দিলে ক্ষতি থাকে কত, ৩০০০। এই ৩০০০ টাকা যাবে আয় বিবরণীতে, মানে বিশদ আয় বিবরণীতে। এবং বাকি যে ৩০০০ টাকা যাবে এটা যাবে স্থায়ী, বিশেষ করে আর্থিক অবস্থার বিভিন্ন চলতি সম্পদে প্রাপ্য হিসাব নামক অপশনের সাথে যোগ হবে। আর অব্যবহৃত মণিহারি যতটুকু আছে এইটুকু আমরা কি করব, সমাপনী থেকে বাদ দিব, বাট আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদ হিসাবে ৩০০০ টাকা অ্যাড করে দিব। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আমরা এবার কঠিন একটা ম্যাথ দেখব এবং এটা দেখে ইনশাল্লাহ শেষ করব। এখন আর বুঝাই দেওয়ার তেমন কিছু নাই, আমরা একদম লাস্ট ম্যাথটায় চলে যাই। সবচেয়ে শেষ, আমরা চলে যাচ্ছি, এটা সহজ। কঠিন ম্যাথটা কোথায় গেল, এখানকার মধ্যে একটা আসছে। আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো ওই কোশ্চেনটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। কারণ ওই কঠিন প্রশ্নগুলো আসলে তোমরা একটু ঝামেলা ফেস করবা, বিশেষ করে চালানি কারবারের পণ্যগুলো নিয়ে। যাই হোক, যেহেতু নাই, আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু দেখি, তাহলে এটা একটু দেখি। সো তোমরা একটু এই প্রশ্নটা একটু দেখো, এখানে যে সমন্বয়টিগুলো দেওয়া আছে সেটা একটু দেখো। বিশেষ করে সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি ২০,০০০ টাকা, তার মানে এটা বকেয়া সেবা। তারপরে দেখো প্রতি মাসে বিমা খরচ হয়েছে ১,০০০ টাকা, তার মানে ১২ মাসে ১২,০০০ টাকা বিমা খরচ হয়েছে। যতটুকু খরচ হয়েছে আমরা দেখাবো আয় বিবরণীতে, আর যতটুকু অগ্রিম আছে এটা দেখাবো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। তারপরে সাপ্লাই যতটুকু মজুত রয়েছে অব্যবহৃত সাপ্লাইস আমরা দেখাবো কোথায়, আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ হিসাবে। আর অনুপার্জিত সেবায়ের যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু আমরা দেখাবো আয় বিবরণীতে, আর বাকিটুকু দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করেছে 5% হারে। সাপ্লাইজের পরিমাণ বের করতে বলছে, আমরা ইজিলি পারবো। আমাদের নিট আয় বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে, এবং গ নম্বরে বলছে কার্যকরী মূলধন বের করতে। সো এই টার্মটা অনেক আমরা বুঝি না বা পারি না, অনেক সময় এরকম হয়ে যায় যে কার্যকরী মূলধন যেহেতু বের করতে বলছে, তার মানে এই কার্যকরী মূলধন বের করতে বললে আমাদের সূত্রটা কি বলতো, সূত্রটা হচ্ছে এরকম যে চলতি সম্পদ, এই চলতি সম্পদ থেকে আমরা কি করব, চলতি দায়টা বাদ দিব। চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বাদ দিব, ঠিক আছে। ওকে, চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিব। তাহলে আমরা যদি গ নম্বরে কার্যকরী মূলধন ক্যালকুলেশন করতে যাই তাহলে কি করতে হবে, কার্যকরী মূলধন ক্যালকুলেশন করতে গেলে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায়টা বাদ দিতে হবে। তার মানে শুরুতেই চলতি সম্পদ বের করতে হবে, দেন চলতি দায়টা বাদ দিয়ে আমরা কার্যকরী মূলধনটা বের করবো। ভাইয়া কুরিনটা একটু বুঝিয়ে দেন। ওকে, তামান্না ইসলাম কুরিনটা, ওকে ভালো একটা কোশ্চেন করছে, মনে করাই দিচ্ছ। তাহলে আমরা কুরিনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো কুরিন, কুরিনের আরেকটা নাম কি, অনাদায়ী পাওনা। শোনো, ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেওয়া আছে, এই কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। তার মানে কুরিন বা অনাদায়ী পাওনা, ঠিক আছে। এই কুরিন বা অনাদায়ী পাওনা, কুরিন। এখন কুরিন ধরো আছে, ধরে নাও ৫,০০০ টাকা। এখান থেকে আমরা কি করব, লিখিত কুরিন যেটা এটা আমরা যোগ করব, এটা যোগ করব, ধরো ১,০০০ টাকা। তারপর অলিখিত কুরিনটা আমরা কি করব, এখান থেকে যোগ করব।
এটা আমরা ধরো যোগ করবো, ধরো 2000। তারপরে নতুন অনাদায়ী পাওনা, এই নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুঋণ এটাও আমরা কি করব, যোগ করব। তারপরে নতুন কুঋণ সঞ্চিতি, এটাও আমরা কি করব, যোগ করব। নতুন কুঋণ সঞ্চিতিটা আমরা মূলত দেনাদার থেকে বের করব, সঞ্চিতি এটাও কি করব, তাহলে যোগ করব। সর্বশেষে আমরা পুরাতন কুঋণ সঞ্চিতিটা বাদ দিব। এখন ধরো আমরা আরও কয়েকটা একটু দেখি, এখানে 2000 টাকা, এটা ধরো 3000, এটা ধরো 1500, তাহলে টোটাল কত হইলো 5, 6, 7, 8, 8, 3, 11, 11, 12, 12,500, টোটাল কত হলো 12,500। এখান থেকে ধরো আমরা 2,500 বাদ দিলাম পুরাতন কুঋণ সঞ্চিতি, তাহলে এই যে 10,000 টাকা কি এখানে কুঋণ বাবদ খরচ। সো আমরা বের করে ফেললাম কুঋণ বাবদ চার্জ বা খরচ কত টাকা, 10,000 টাকা। এটা হচ্ছে কুঋণ বাবদ চার্জ বা খরচ, কুঋণ বাবদ চার্জ বা খরচ, ঠিক আছে। এখন দেখো আমরা আয় বিবরণীতে বিশেষ করে আমরা আয় বিবরণীতে কি করব, আয় বিবরণীতে গিয়ে এই আয় বিবরণীতে গিয়ে আমরা 10,000 টাকা কুঋণ লিখে ফেলবো, এই ব্যয়টা দেখাবো, কুঋণ বাবদ চার্জটা দেখাবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করব, দেনাদার থেকে বিশেষ করে ধরো দেনাদার আছে 80,000, এই 80,000 থেকে আমরা কি করব, এই যে অলিখিত কুঋণটা আছে যেটা লেখা হয় নাই, এই অলিখিত কুঋণটা আমরা বাদ দিব 2,000 টাকা, এবং এই যে নতুন কুঋণ সঞ্চিতি আছে এটা আমরা বাদ দিব 1500 টাকা। এইভাবে যে অ্যামাউন্টটা আসবে এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। তার মানে আমরা হচ্ছে আয় বিবরণীতে বিশেষ করে কুঋণ চার্জ বা খরচ বাবদ কত টাকা হয়েছে এটা দেখাবো, আর আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে যেটা লেখা হয় নাই অলিখিত কুঋণটা, এবং হচ্ছে তোমার বিশেষ করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুঋণ সঞ্চিতি এটা আমরা বাদ দিয়ে দিব। সো তোমরা হচ্ছে আরেকটা টার্ম একটু মনে রাখবা, বিশেষ করে তোমরা জানো পরিচালন আয়, এই পরিচালন আয় কোনগুলো বলো তো, আমরা এটা একটু মুছে দিচ্ছি, এটা সবাই স্ক্রিনশট নিচ্ছি আমরা, এটার একটা স্ক্রিনশট নিছো ভাইয়া পুরা। লামিয়া ইসলাম মিতা আজকে হচ্ছে এক্সামটা এখন দিতে পারবা না, কালকের এক্সামটা তোমরা দিও, হ্যাঁ কালকে সেকেন্ড পেপারে ক্লাস আছে, ওখানে তোমরা এক্সামটা দিবা। আচ্ছা আজকের ক্লাসের পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পেজে, কোনো প্রবলেম নাই, ওখান থেকে নিয়ে নিবা, হ্যাঁ। ওকে, এই ওকে, তাহলে এটুকু ক্লিয়ার সবার। ওকে ডান। একটা জিনিস ক্লিয়ার করে আমরা শেষ করবো আজকের ক্লাসটি, সেটা হচ্ছে পরিচালন আয়। পরিচালন আয় আমরা অনেক সময় ভুল করি, দেখো পরিচালন আয় কোনগুলো, জাস্ট আমরা জানি পরিচালন আয়, এখানে আমরা প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত কমিশন এবং চালানি কারবারের প্রেরিত লাভ, এগুলো আমরা যোগ করব, ঠিক আছে। সো বেস্ট অফ লাক সবার জন্য, আমরা এখানে শেষ করব ক্লাসটি, বেস্ট অফ লাক। সো বেস্ট অফ লাক ভাইয়া পুরা এইচএসসি 2025 ব্যাচ। সো হয়তো এখানেই তোমাদের সাথে আমার ক্লাস শেষ হচ্ছে, বিশেষ করে তোমাদের সেকেন্ড পেপার হচ্ছে শিমুল স্যার নিবেন, তার মানে তোমাদের সাথে জার্নিটা আমার অনেক অসাধারণ ছিল সেই শুরু থেকে, এবং তোমরা যে পরিমাণ রেসপন্স করছো, সো আসাম এটা, ঠিক আছে। সো আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করুক, এবং তারা যেই এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, যতটুকু হার্ডওয়ার্ক করছে
তার রেজাল্টটা যাতে পায় অ্যাটলিস্ট, ঠিক আছে? সবাই স্বপ্ন দেখে, যেমন তুমি চাচ্ছ তুমি ইন ফিউচার ভালো করবে, এইচএসসি পরীক্ষা দিবে এবং পরবর্তীতে অ্যাডমিশন অনেক ভালো করবা, ঠিক আছে? যেমন অ্যাডমিশন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই স্বপ্নটা এখন থেকে দেখতেছো। তার জন্য শুরুতে আমাদের কী করতে হবে, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, যে ব্যক্তি মানে যতটুকু পরিশ্রম করে সে ততটুকু কি ফলাফল পাবেই। আল্লাহ কাউকে নিরাশ করে না, যে যতটুকু পরিশ্রম করে এবং মন থেকে যেটা চায় সেটা আল্লাহ দেয়। তবে এটার জন্য কি করতে হবে, অবশ্যই তোমার উদ্দেশ্যটা সৎ থাকতে হবে। পাশাপাশি তুমি হচ্ছে পরিশ্রম না করে যদি বারবার চাও, তুমি কি পাবে? কখনোই পাবে না। এই জন্য তোমরা যারা প্রকৃতপক্ষে পরিশ্রম করছো তারা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো এবং পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবা, ইনশাল্লাহ প্রত্যেকের যে এক্সপেকটেশন সে অনুসারে তোমরা আনসার করে আসতে পারবা এবং রেজাল্টটাও পাবে, ঠিক আছে? আমরা চাই দিন শেষে তোমাদের নিজের মুখে হাসি ফুটুক, পাশাপাশি তোমার বাবা মা চায় যারা সবচেয়ে বেশি তোমার জন্য দোয়া করে, তারা সব সময় চায় যে তুমি যাতে ভালো করতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে? সো আমরা ইনশাল্লাহ আমাদের বাবা মায়ের মুখে হাসি ফুটাবো, দিন শেষে আমাদের মুখে হাসি ফুটলে বাবা মায়ের মুখে হাসি ফুটবে, ঠিক আছে? সো এটাই চাই, সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাই ভালো করো, দিন শেষে তুমি ভালো করতে পারলে এটাই সবচেয়ে আমার বড় পাওয়া, ঠিক আছে? এবং ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অ্যাডমিশনে আমরা একদম শুরু থেকে তোমাদের ক্লাসগুলো নিব, তোমাদেরকে গাইডলাইন দিব এবং পরবর্তীতে একদম শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমরা আমাদের এডুকেশন থেকে নিতে পারবা। বেস্ট অফ লাক। শোনো, চ্যাপ্টার 2 হচ্ছে ক্লাস আমরা একদম ফার্স্ট ডেতে নিছি, শুরুতে হিসাব সমীকরণটা, প্লিজ ওই ক্লাসটা দেখো, একটু আগে গেলেই পাবে। আর হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে ধরো এইচএসসি লেভেলটা তোমার কাছে অনেক হার্ড মনে হতে পারে, বাট তোমার লাইফের এই সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং সবচেয়ে ক্রুশাল টাইম, তুমি যেই সময়টা পাস করতেছো, ওকে? আর বিশেষ করে আমরা অনেকেই কী করি, আমরা হচ্ছে অনেকে ভয় পাই যে আমরা কি পারবো কি না, বা আমরা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাবো, আমি একটা গ্রামের স্টুডেন্ট হয়ে কীভাবে ইউনিভার্সিটিতে চান্স পাবো। বিশ্বাস করো, তুমি যদি এখনও ধরো মোটামুটি আইসিসিতে তোমার প্রিপারেশন তেমন ভালো ছিল না হয়তো যে কোনো এক কারণে, বাট তুমি মোটামুটি অ্যাভারেজ লেভেলে একটা রেজাল্ট করো, ধরো 3.80 বা 4 কাছাকাছি পাও, অ্যাডমিশনে তুমি জাস্ট কী করবা, যেই 3 থেকে 4 মাস বা 5 মাস সময় পাবে, শুরু থেকে যদি ক্লাস করো, শুরু থেকে যদি তুমি টার্গেট করো, তাহলে তুমিও কী করতে পারবা, আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবা, ঠিক আছে? এই জন্য তোমাদের যেই সময়টা আছে এখন লাইফের সবচেয়ে বেস্ট সময়, ক্রুশাল টাইম, সুন্দর করে ইউজ করো প্রপারলি, বাট এখন এই সময়টা নষ্ট করো না, ঠিক আছে? তাহলে সারা জীবন আফসোস করতে হবে। ওকে, সো আপনার ক্লাস অনেক মিস করবো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা ইনশাল্লাহ বেশি দিন মিস করবো না, কারণ কয়েকদিন পরেই দেখা হচ্ছে, তোমাদের পরীক্ষা শেষ হলে দেখা হবে অনলাইন অফলাইন সব জায়গায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে পরীক্ষার হলে গিয়া বিশেষ করে ক বিভাগটা একটু পরামর্শ দেই, ক বিভাগটা তোমরা একটু পরে দিবা, হ্যাঁ? খ বিভাগ থেকে 6টা সিকিউ আনসার করার পর তারপরে দিবা। খ বিভাগটা আগে কমপ্লিট করে 5টা সিকিউ তুমি হচ্ছে খুব কম সময় কমপ্লিট করতে পারবা। বিশেষ করে যেমন ধরো তুমি হচ্ছে অবচয়, রেওয়ামিল, হিসাবের বৈষম্য, 3টা টপিক টার্গেট করো, 3টা থেকে 5টা সিকিউ দিবা। যারা ব্যাংক সমন্বয় বিবরণী ভালো পারি তারা ব্যাংক সমন্বয় বিবরণী টপিকটা টার্গেট করব, ঠিক আছে? এইটুকু করে আমরা চলে যাব ক বিভাগে। ক বিভাগটা তারপর ঠান্ডা মাথায় দিব। আর্থিক অবস্থার বিবরণ না মিলুক মাথা নষ্ট করার কোনো দরকার নাই, না মিললে কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট কী করবা, সিকোয়েন্স অনুসারে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আসবা। ইনশাল্লাহ 20 না পাও, তুমি 18 বা 17 পাবে, ঠিক আছে? আর এমসিকিউগুলো টার্গেট করবা 30টায় আনসার করতে, তবে যেখানে ম্যাথগুলো বড় বড় আসছে ওই ম্যাথগুলো স্কিপ করে আগে থিওরি আনসার করবা, থিওরি আনসার করে দেন পরবর্তীতে ম্যাথগুলো সলভ করবা, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, দেখা হবে অ্যাডমিশনের ক্লাসে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।